হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের লাস্ট ক্লাসে কেমন কি বুঝলেন, কি অবস্থা একটু শেয়ার করেন। স্যার বুঝতে পারছি, কালকে তো ফটোশপের ক্লাসটা করছিলাম ওটা। হ্যাঁ, আর দেখা ফটোশপের ব্যাপারে জিজ্ঞেস করলাম আপু, হ্যাঁ স্যার, বুঝছি। কিরকম কি মনে হচ্ছে? না, আপনার তো আমরা তো আগে মোটামুটি প্রথম দিকের এগুলা মোটামুটি পারতাম, মানে শিখেছিল। তারপর টিচার টু টিচার চেঞ্জ হয় না? টিচারের সব টিচার বোঝানোর সিস্টেম কি সেম হয়? না স্যার, আপনার বোঝানোর সিস্টেমটা একটু মানে আপনি খুব বিস্তৃত ভাবে বোঝান, মানে শর্টকাটের থেকে মানে জিনিসটা খুব ভালোভাবে বোঝান, এটা ভালো লাগছে। ওকে আপু, ঠিক আছে। আর রব ভাইয়া কি অবস্থা, কেমন বুঝলেন কালকে? নিজের একটু রিভিউ নেই, এটা তো নেওয়া যাইতেই পারে নাকি? রব ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা অফ আছে। আচ্ছা, সামিরা আপু, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে আমাদের তো আজকে ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস। আপনাদেরকে তো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা দেখানো হয়েছিল, তাই না? নাকি নাকি দেখানো হয় নাই? মিতু আপু, আপনাদেরকে কি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা দেখানো হয়েছিল? স্যার আমি লাস্ট ক্লাসের ভিডিওটা দেখতে পাই নাই, আমি অল্প না একটু না, লাস্ট সময় ক্লাসে না, পেয়েছি। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে না, পিওনিয়ার অ্যাকাউন্টটা দেখানো হয়েছিল মনে হয়। আর না হইলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাসে দেখাইছিলেন মনে হয়। আমি ওই যে হোয়াটসঅ্যাপে অনেকের কনভারসেশন দেখতেছিলাম পেনের অ্যাকাউন্টে। না, মেবি অনেকে বলতেছে। ও আচ্ছা, জানি না স্যার। আমি এখনো হচ্ছে ইয়া আর কি, দেখতে হবে আর কি। ওটা সমস্যা না। পিওনিয়ার অ্যাকাউন্টের যে আমি রেকর্ডের একটা ভিডিও দিয়ে দিব, ওটা দেখে হচ্ছে আপনি করে দিয়েন। ঠিক আছে, আপনারা ওইটা দেখে পিওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। আর যদি আটকা যান কথা, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন, আমি হচ্ছে হেল্প করবো না, তাইলেই হবে। কারণ পিওনিয়ার অ্যাকাউন্টের জন্য শুধু শুধু একটা ক্লাস বাড়ায় লাভ নাই। আর পিওনিয়ার অ্যাকাউন্টটা খুবই ইজি, জাস্ট হচ্ছে কিছু জিনিস ফলো আপ করে খুললেই হয়। আমি একটু শর্টে বলে দেই। পিওনিয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি হচ্ছে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার নামে। তারপরে হচ্ছে স্যার অ্যাকাউন্ট দাঁড়ান, কি যে কোনো ব্যাংকে হলে হবে? হ্যাঁ, যে কোনো ব্যাংক হলে হবে, আচ্ছা। যে কোনো ব্যাংকে হইলেই হবে। এই আর কি, যে কোনো ব্যাংকে দিলেই হবে। আমি আপনাদেরকে প্লে লিস্টের ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে প্লে লিস্ট দিয়ে একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, না সমস্যা নেই। এখন অ্যাকাউন্ট কেন আমি বললাম যে শুধু শুধু একটা ক্লাস বাড়া লাভ নেই, ওই ক্লাস রেকর্ড করলেও ঝামেলা, করলেও ঝামেলা। এমনি তো আপনারা মোটামুটি ধাক্কা ঢোক্কা খেয়ে অনেক পিছিয়ে গেছেন। এটা একটা বিশাল একটা প্রবলেম। এই প্রবলেমটা আগে আমাদের হচ্ছে ডিজাইন বা টুলস নিয়ে অ্যাকচুয়ালি আগানো উচিত। আর পিওনিয়ার অ্যাকাউন্টের খোলার ভিডিও আপনি ইউটিউবে হাজার হাজার পাওয়া যাবেন। ওইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আর যেখানে আটকাবেন সেখানে হচ্ছে আমি আছি, প্যারা নাই। ঠিক আছে, একটু স্ক্রিনটা শেয়ার করি। And আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, আপনাদের তো ইলাস্ট্রেটর শেষ না এখন। আমি একটা বিষয় কিন্তু জানি না যে আপনারা যারা যারা ক্লাস করতেছেন, আপনাদের সাথে আপনাদের এই বন্ডিং কিরকম, বা আপনাদের সাথে আপনাদের কমিউনিকেশন আছে কিনা, যোগাযোগ কিরকম ভাবে করতেছেন, এই জিনিসটা কিন্তু আমি জানি না। এটা কিন্তু আমি জানি না, সো এটা আপনারাই ভালো বলতে পারবেন। যারা হচ্ছে ভালো কাজ করেন বা যারা ট্রাস্টেড, তারা চাইলে হইতেছে যেটা করতে পারেন, নিজেরা টিম হয়ে কন্ট্রিবিউশন মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারেন। আস্তে ধীরে মনে করেন, যেমন টি শার্ট ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে, টি শার্ট ডিজাইন নিয়ে যদি ওই যে টি শার্টের যে কন্ট্রিবিউশন মার্কেট প্লেস গুলো, ওইগুলোতেও যদি আপনারা কাজ করেন টিম হয়ে, প্রফিট হইলে সবাই মিলে ভাগ করে নিলেন, সবাই একটা ফিক্সড টাইম ওইখানে টাইম দিলেন, ওই জিনিসটা অনেক ভালো হয় আর কি, যদি আপনারা এটা করেন। আমার সাইড থেকে আমি আর কাউকে অ্যাড করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার টিমের মধ্যে অলরেডি আমি 8 জনকে পিক করে ফেলছি। সো 8 জন ওইখানে ফিক্সড হয়ে গেছে। এন্ড এর থেকে বড় টিম, 8 জনের বড় টিম হওয়াটাও আসলে একটু বেমানান। সো এই জন্য আর কি ওখানে আমি অ্যাড করতে পারতেছি না। কিন্তু আপনারা চাইলে আপনারা নিজেরা নিজেরা অ্যাড হয়ে করতে পারেন। ঠিক আছে,
অথবা যদি আপনাদের মনে হয় যে আমার তো ওনার সাথে বন্ডিং অতটা যোগাযোগ নাই বা ইয়াতে একটা ঝামেলা, যেহেতু এখানে পেমেন্টের একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনারা সবচাইতে বেশি সময় দেন কন্ট্রিবিউশন মার্কেট প্লেস গুলাতে। ঠিক আছে, ওইটা আপনাদের জন্য সবচাইতে বেস্ট হবে। কারণ ফ্রিল্যান্সারে কন্টেস্ট এন্ট্রি দিয়ে আপনি হাত ক্লিয়ার করতেছেন, আপনি ডিজাইন কনসেপ্ট বুঝতেছেন, এটা খুবই ভালো। কিন্তু পাশাপাশি যদি আপনি কন্ট্রিবিউশনেও কাজ করতে থাকেন, ডিজাইন আপলোড করতে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ইয়াটা একটা মোটামুটি একটা ভালো রকমের একটা পজিশন রেডি হয়ে যেতে পারে। হয়তোবা প্রথম 6 মাস আপনার তেমন কিছুই আসবে না, কিন্তু এর পরবর্তীতে আপনি যখন কন্টিনিউয়াস কাজ করতে থাকবেন আপনার অ্যামাউন্ট এটা বিশাল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই কাজগুলো হচ্ছে বুঝে শুনে করেন, করতে পারলে ভালো লাভ আছে। এন্ড এই চিন্তা ভাবনা করেই আমি টিম রেডি করে ফেলছি। ঠিক আছে, সো আমরা আজকে ক্লাস টপিকে যাই। মোটামুটি সবাই তো মনে হয় জয়েন করে ফেলছে, মাত্র 13 জন জয়েন করছে, বাকিদের খবর জানি না। এন্ড বাকিদের জন্য ওয়েট করা আর পসিবল না, অলরেডি আমাদের 9 মিনিট ওভার হয়ে গেছে। So আমরা ডিরেক্ট ক্লাস টপিকে চলে যাই, ঠিক আছে? সো লোগোর ক্ষেত্রে আপনারা একটা সাইজ মনে রেখে দেন। আপনারা হচ্ছে লোগো তো মাস্ট বি 8 জিবিতেই হয়। আপনারা আর্টবোর্ড সেট আপ যেটা নিবেন, নিয়ে যাবেন, ওয়েবে যান, অ্যান্ড কাস্টম সাইজ নেন হচ্ছে 2000 x 2000, 2000 x 2000, ঠিক আছে? 8 জিবি কালার মোড, স্ক্রিন হবে 72, আর কি রেজুলেশনটা হবে 72। সো এই সেট আপেই আপনি হচ্ছে আপনার লোগোটাকে রেডি করবেন। আপনি ক্রিয়েট দেন। আচ্ছা, ক্রিয়েট দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের লোগোর ডকুমেন্টের সাইজ। এরপরে এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের চলে যেতে হবে ব্রাউজারে। ঠিক আছে, যদি আমরা টাইপস অফ লোগো দেখি, আমার একটা স্লাইড বানানো উচিত, আমার স্লাইডটা রেডি নেই, এই জন্য হচ্ছে প্রবলেম। এখন দেখেন টাইপস অফ লোগো লিখে যদি আমরা গুগলে সার্চ করি, এখানে কিন্তু অনেক ধরনের লোগোর কথা বলতেছে, যেমন ম্যাসকটস লোগো, এমব্লেম লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো, ওয়ার্ডমার্ক, তারপরে কম্বিনেশন মার্ক, কম্বিনেশন লোগো, আর কি অনেক কিছুই হচ্ছে কি একটার সাথে একটা ম্যাচ করে, আবার কোনটার সাথে কোনটা আবার দেখা যায় যে ম্যাচ করে না। এখন কিছু আছে যে ধরেন যে টেক্সট টাইপ লোগো, বা যেটাকে আমরা বলি টাইপোগ্রাফি লোগো, আবার লেটার ফ্রম লোগো কাইন্ড অফ সেম, বা লেটার মার্ক লোগো সেম, কাছাকাছি, কিন্তু কিছুটা পার্থক্য আছে। আমাদের যেটা বেশিরভাগই রেডি করতে হয়, আমাদের বেশিরভাগই রেডি করতে হয় কম্বিনেশন মার্ক লোগো। এন্ড নতুন বিজনেস যখন শুরু হয় তখন তারা কম্বিনেশন মার্ক দিয়ে শুরু করে। আস্তে আস্তে যখন বিজনেসটা গ্রো করে, ওই মোমেন্টে গিয়ে দেখা যায় যে বিজনেসটা আস্তে আস্তে লোগোটা চেঞ্জ করে ফেলে। লাইক আপনারা নাইক, যে জুতার কোম্পানিটা, বা স্পোর্টস ওয়্যারের যে কোম্পানিটা, আমি যদি নাইকের ইয়াতে যাই, নাইকের লোগো লিখে সার্চ দিই, নাইক লোগো হিস্ট্রি, লোগো হিস্ট্রি যদি দেখি, দেখেন ওদের লোগো ফার্স্টে ছিল বিআরএস বা এই টাইপের কিছু একটা ছিল। তারপর 1971 সালে ওরা এই টাইপের লোগো ডিজাইন করছে, লোগো করছে। তারপরে ওরা করছে 1978 সাল থেকে ওনারা হচ্ছে এইটা করছে। 85-তে হচ্ছে চারিদিকে একটা বক্স শেপ দিছে। এন্ড 95-এর পর থেকে এসে দেখা যাচ্ছে যে তারা কমপ্লিটলি একটা টিক মার্ক ইউজ করতেছে, এটা সিম্বল হয়ে গেল। নাইক দিয়ে বোঝানোটা ইজি হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে কি ছিল, এটা ছিল লেটার ফ্রম লোগো। ঠিক আছে, যেহেতু শুধু লেটার দিয়ে বিভিন্ন একটা শেপ দিয়ে ওরা একটা ডিজাইন করে লোগোটাকে রেডি করছে, এটা হচ্ছে লেটার ফ্রম লোগো। তারপরেরটা যেটা, সেটা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। এখানের মধ্যে আপনার সিম্বলও আছে, টেক্সটও আছে। এরপরেরটাও কম্বিনেশন মার্ক, এখানে সিম্বল আছে, টেক্সট আছে। এরপরেরটা হচ্ছে আপনি এমব্লেম ধরতে পারেন, আপনি কম্বিনেশন মার্কও ধরতে পারেন, আপনি সিম্বলও ধরতে পারেন, যেভাবেই ধরেন সেটাই। কিন্তু বর্তমানে নাইকের যে লোগোটা চলতেছে, এটা কমপ্লিটলি সিম্বল লোগো। কারণ এটা মানুষের ব্রেনের মধ্যে এমন ভাবেই সেট আপ হয়ে গেছে যে আপনাকে যদি আমি এটা দেখাই, যারা কোম্পানি সম্বন্ধে জানেন বা এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন, তারা কিন্তু এক দেখাতেই বলে দিবেন এটা নাইকের লোগো। তাই না? সেম জিনিসটা ঘটছে অ্যাডিডাসের সাথেও। অ্যাডিডাসও জুতার কোম্পানি, সরি এখানে লো হো লিখছি, যাই হোক, অ্যাডিডাস, অ্যাডিডাস, অ্যাডিডাস। আচ্ছা, অ্যাডিডাসের লোগো গুলা দেখেন, প্রথমে ওদের ছিল এরকম, তারপরে আসছে এরকম, তারপরে এইভাবে এইভাবে চেঞ্জ করতে করতে এইভাবে আসছে, মাঝখান দিয়ে এই লোগোটাও আমরা পাইছি। আমি অ্যাডিডাসের এই লোগোটাও দেখছি, এই লোগো ইউজ করছে একটা টাইমে, আর কি এই দুইটা লোগো পাশাপাশি ইউজ করছে একটা টাইমে। এখন হচ্ছে গিয়ে এই ধরনের লোগো ইউজ করতেছে।
এইটা নিউ আসছে, এগুলা নিউ ডিজাইন করা। আমরা কিন্তু স্টিল নাও অনেক জায়গায় এই লোগোটা দেখতে পাই, যেটা হচ্ছে অ্যাডিডাসের। আমার অ্যাডিডাসের একটা ঘড়ি ছিল। তো এটা অনেক ছোটবেলা থেকেই জানি, তখন থেকে আমি এটা আমার ঘড়িতে ছিল, এই সিম্বলটা ছিল, এই ডিজাইনটা ছিল, এই লোগোটা ছিল। যদিও আমার জন্মের অনেক আগের, কিন্তু কেন ওই লোগো দিছে কিভাবে কি জানি না। তো 91 এর ডিজাইন এটাও হচ্ছে আমার আমার জন্মের আগের লোগো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এই লোগো ইউজ করা একটা ঘড়ি ইউজ করতাম আর কি। অরিজিনালি ছিল, কিন্তু এই লোগো দিয়ে ছিল, এটা দিয়ে না। সো যাই হোক, হয়তো বা হইতে পারে, আগের প্রোডাকশন হইতে পারে, বা যে কোনো কিছু একটা হইতে পারে। এখন বিষয় যেটা হয়েছে, এগুলো যে চেঞ্জ হয়েছে না, এখানের মধ্যে আপনারা দেখেন এটা কি ওয়ার্ডমার্ক লোগো বা টাইপোগ্রাফি লোগো? এটা তো কমপ্লিটলি টাইপোগ্রাফি লোগো। কারণ কি এখানে শুধু টেক্সট আছে। আপনি টেক্সটকে যদি কাস্টম ভাবে করেন, মডিফাই করে, যে কোনো ফন্টকে কাস্টম ভাবে মডিফাই করে আপনি যদি কোনো লোগো ডিজাইন করেন, এন্ড ওইটা দেখলে টেক্সটই মনে হয়, সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে টাইপোগ্রাফি লোগো। ঠিক আছে? এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। কেন কম্বিনেশন মার্ক? এখানে একটা সিম্বল আছে, এখানে একটা সিম্বল আছে, নিচে এটা টেক্সট আছে। সো এখানে দুইটার কম্বিনেশনে রেডি করা হয়েছে, এই জন্য এটা কম্বিনেশন মার্ক লোগো। তারপরে এই যে এইখানে যেটা দেখতেছেন, এখানের মধ্যে যে অ্যাডিড আছে তিনটা লাইন, বা এটাও কম্বিনেশন মার্ক লোগো। কারণ কি এখানের মধ্যে শেপ সিম্বল সবই আছে। এখন আমরা কি এটা পাই নাই? আমরা তো অনেকেই জানি যে হচ্ছে অ্যাডিডাসের মধ্যে শুধুমাত্র এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনও সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে। যেমন এই যে এইখানে শো করতেছে, এই যে এইখানে। এই আর কি। দান একটা সিনেমা। 1 মিনিট, 1 মিনিট। ওকে। আমরা কিন্তু এই সিম্বল গুলা পাই যে অ্যাডিডাস হচ্ছে শুধু এই সিম্বলটা ইউজ করতেছে। এখন তো বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। এইটাও কাইন্ড অফ কম্বিনেশন মার্ক লোগো, বা এটাকে আপনি এমব্লেম লোগো বলতে পারেন। আর কি আপনি যেভাবেই ঘুরে ফিরে যান না কেন, ওই ঘুরে ফিরে আপনাকে এই এক পয়েন্ট এনে দাঁড় করায় দিবে। And আমরা যখন লোগো ডিজাইন করি, আমরা যদি মার্কেট প্লেস গুলোতে একটু দেখি, তার আমি অ্যানোনেশনটা ক্লিয়ার করে দেখাচ্ছি। আমরা যদি freelancer.com এ যাই, ধরেন freelancer.com এ যদি যাই, ওইখানে গেলে যে কন্টেস্ট গুলো থাকে, সেই কন্টেস্ট গুলোতে দেখবেন কি বেশিরভাগই হচ্ছে চাইতেছে কম্বিনেশন মার্ক লোগো। দাঁড়ান, লিভিং ফ্রিল্যান্সার কেন? আচ্ছা, freelancer.com এ যাই। আচ্ছা, আমরা হচ্ছে যদি ব্রাউজ থেকে কন্টেস্টে যাই, কন্টেস্টে গেলে আমরা দেখব, কন্টেস্টে গেলে আমরা ধরেন মিনিমালিস্ট এটাতে এন্ট্রি করছে। আচ্ছা, বোটানিক্যাল লোগো, ধর ন্যাচারাল কিছু একটা লোগো হবে আর কি। যদি আমরা এটাতে যাই, দেখেন এখানে সবে কি ধরনের লোগো সাবমিট করতেছে। আচ্ছা, এই লোগোটার নাম হচ্ছে, এটা তো ভুলে গেলাম, এটার আবার আছে, এই পাশেরটা কম্বিনেশন মার্ক, কিন্তু এইটা হচ্ছে গিয়ে না 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 না। আচ্ছা, এখানে যে টাইপস অফ লোগোতে এখানে যাই, এখান থেকে বোঝা যাবে। হুম, ওইটাও কম্বিনেশন মার্কই, কিন্তু এটা হচ্ছে টাইপের আর কি, ক্লাসিক লোগো বা ক্লাসিক লোগো টাইপের কিছু একটা আর কি। কারণ এইখানের মধ্যে যেই ধরনের স্ট্রোক লাইন দিয়ে হচ্ছে ডিজাইন গুলো করছে, এগুলো হচ্ছে ক্লাসিক লোগো। এটার আমরা ডিটেলসটা এখান থেকেই পাবো। মিনিমাইজ মেমোরেবল লোগো, ট্রুলি মেমোরেবল নিউ লুক তো সব সোশ্যালাইজ ব্লু ফ্লাওয়ার। আচ্ছা, এখানে লাইক কনসার্ভেশন টু রিভিশন। আচ্ছা, এটা তো হচ্ছে সে তার মতন করছে, এটাও কম্বিনেশন মার্ক। এখানের মধ্যে সে এটাকে চাইলে পরবর্তীতে তার মার্ক হিসেবে ইউজ করতে পারবে। এইটা কি? এইটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এটা কিন্তু টাইপোগ্রাফি লোগো না, এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। কেন? সে টেক্সটকে মডিফাই করে, জুম করে দেখাই, টেক্সটকে মডিফাই করে এখানে একটা গাছের সিম্বল দিছে, আর এখানে একটা পেঁয়াজের মতন একটা সিম্বল দিছে। ঠিক আছে? সো এটা হচ্ছে কি ওয়ার্ডমার্ক লোগো, ওয়ার্ডমার্ক, টাইপোগ্রাফি না, এটা ওয়ার্ডমার্ক লোগো।
এখন ওয়ার্ডমার্ক লোগো যদি একটু ক্লিয়ারলি বুঝেন, ওয়ার্ডমার্ক লোগো হচ্ছে এইচবিও, তারপরে হচ্ছে আমি বলি উপরে যাই, এইচবিও, আইবিএম, নাসা, এগুলো হচ্ছে লেটার মার্ক বলেন, ওয়ার্ড মার্ক বলেন, ওই ধরনের লোগো। ঠিক আছে, কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, নাকি কোনো কোশ্চেন থাকলে করতে পারেন? সবার মাইক কিন্তু আমি অন করে রাখছি। তারপর এইখানে দেখেন ওয়ার্ডমার্ক লোগোর এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে ভিসা, কোকা কোলা এন্ড গুগল। এখন গুগল ওয়ার্ডমার্ক কিভাবে? গুগল ওয়ার্ডমার্ক প্লাস জিওমেট্রিক্যাল লোগো। কারণ এইখানে গুগলের যে প্রত্যেকটা সার্কেল দেখতেছেন প্রত্যেকটা 100% অ্যাকিউরেট, এন্ড একটা জিওমেট্রিক্যাল শেপ দিয়ে এটাকে বানানো হয়েছে, লাইন টেনে স্ট্রোক করে তারপর হচ্ছে বানানো হয়েছে। গুগলটা আবার জিওমেট্রিকেও যায়। তারপরে হচ্ছে সিম্বল লোগো। সিম্বল লোগো তো আমি বললামই, আস্তে আস্তে কোম্পানি যখন হচ্ছে চেঞ্জ করতে থাকে তখন দেখা যায় যে হচ্ছে আলটিমেটলি আপনার কম্বিনেশন মার্কটা কিন্তু এরকম সিম্বল হয়ে যায়। কারণ টুইটারের লোগোতে আগে নিচে হচ্ছে টুইটার ছিল, অ্যাপেলের লোগোতে আগে ফুল অ্যাপেল ছিল আর নিচে অ্যাপেল লেখা ছিল, কিন্তু এখন কিন্তু এরকম কিছুই নাই। অ্যাপেলের লোগো পরবর্তীতে আসছে সম্পূর্ণ অ্যাপেল আছে, পরবর্তীতে এই কাটা অ্যাপেল আসছে। এইভাবে করতে করতে আস্তে আস্তে এটা একটা সিম্বল হয়ে গেছে। এখন কিন্তু এই লোগো দেখলেই বোঝা যায় এটা অ্যাপেল, আমাদের কিন্তু বোঝা দেওয়া লাগে না এটা অ্যাপেলের, এটা এই কোম্পানির নাম অ্যাপেল, বিষয়টা এরকম আর কি। তো সিম্বলটা আমাদের মনের মধ্যে মেমোরেবল হয়ে যায়। তারপর অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে কোনো শেপ, আপনি বিভিন্ন কাস্টম শেপ কেটে যখন কোনো লোগো রেডি করবেন, লাইক অ্যাডিডাসের মধ্যে এখানে কয়টা শেপ আছে, একটা দুইটা তিনটা শেপকে কাস্টম ভাবে কেটে একটা ডিজাইন প্লেস করে যেই লোগোটা বানানো হয়েছে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। এখন এটা আপনি কম্বিনেশন মার্কও ধরতে পারেন, এটার আপনি অ্যাবস্ট্রাক্টও ধরতে পারেন। এই যে পেপসির যে লোগোটা, বর্তমান যে আপডেট লোগোটা, এটা দেখেন একটা সার্কেলের মধ্যে সে মিডলের মধ্যে একটা শেপ দিয়ে কাটছে, এখানেও যদিও হোয়াইট আছে, চতুর্দিকে একটা হোয়াইট কালার সার্কেল দিছে এন্ড মাঝখান দিয়ে পেন টুল দিয়ে কাটছে। এই যে যখন আপনি পেন টুল দিয়ে কোনো লাইন টানছেন, ধরেন আপনি একটা লাইন টানছেন, লাইন টেনে কোনোভাবে একটা কিছু ম্যাচ করে আপনি এই জায়গায় ধরেন এখানে একটা একটা এরকম একটা শেপ দিলেন, এখানে একটা সার্কেল আছে, এইখানে একটা কালার, এইখানে একটা কালার, এইভাবে আপনি করতেছেন, ওই ধরনের লোগোগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। আর বা এটাকে আপনি জিওমেট্রিক্যাল শেপও বলতে পারেন, জিওমেট্রিক্যাল শেপ লোগো আপনি বলতে পারেন। এখন যেই লোগোগুলা সবচাইতে বেশি ইউজ হয় হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে, ধরেন আপনার একটা ক্রিকেট টিম, বাংলাদেশের ক্রিকেট টিমের কথাই ধরেন, ওটার মধ্যে কি আছে, একটা বাঘের ইয়া আছে না, বাঘের ফেস আছে। এখন যখন আপনার কোনো ক্যারেক্টার, এটা কোনো প্রাণী হইতে পারে, এটা কোনো মানুষ হইতে পারে, এটা যে কেউ হইতে পারে, এটা যে কেউ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যখন কোনো লোগোর মাঝখানে আছে এন্ড ওইটার আশেপাশে টেক্সট থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, তখন ওইটা হয়ে যায় হচ্ছে ম্যাসকট লোগো। যেমন আমাদের কাছে সবচাইতে পরিচিত লোগো হচ্ছে ম্যাসকটের মধ্যে কেএফসি। ঠিক আছে, কেএফসি, তারপর প্রিঙ্গলস নামে একটা চিপস পাওয়া যায়, ওইটার লোগোটা হচ্ছে ম্যাসকট লোগো। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, কম্বিনেশন মার্ক লোগো, আমি যেটা নিয়ে এতক্ষণ বলতেছিলাম। এখন কম্বিনেশন মার্ক কিভাবে হইতেছে? কম্বিনেশন মার্কটা আপনি এরকম ভাবে টেক্সট উপর নিচে দিয়েও কম্বিনেশন মার্ক হইতেছে। আবার এই যে একটা বার্গারের একটা সিম্বল, আপনার এটা কিন্তু বার্গার না, এটা এখানে কোথাও কিন্তু লেখা নেই যে এটা বার্গার, কিন্তু এটা দেখেই মনে হচ্ছে বার্গারের মতন। ঠিক আছে, এন্ড এইখানের মধ্যে সে বার্গার কিংটা মাঝখানে দিয়ে দিচ্ছে, টেক্সটটা কোথায় আসছে, লোগোটার মধ্যেই ঢুকে গেছে, এন্ড এটারে আপনি যে কোনো জায়গায় এইভাবে ইউজ করবেন, আপনি কিন্তু কোথাও কোনো কিছু চেঞ্জ করবেন না। সো এই জিনিসটার জন্য মেইনলি দেখা যাচ্ছে যে এটা কম্বিনেশন মার্ক লোগো। এন্ড আপনার যদি এটাকে চেঞ্জ করতে হয়, আপনি চাইলে হচ্ছে বার্গার কিং এর শুধু টেক্সটটা ইউজ করতে পারেন, বা এটা কোম্পানি যদি আপগ্রেড করে সে চাইলে আপগ্রেড করতে পারে, তখন একটু হয়তো বা চেঞ্জ আসতে পারে। তারপরে এই যে ড্রিটোস যে চিপস, চিপসের যে লোগোটা এখানের মধ্যে দেখেন, চিপসের ভিতরকার যে শেপ এটাই হচ্ছে সে বাইরে দিয়ে এমন ভাবে ইয়া করে দিছে, এখন হচ্ছে এখানের মধ্যে ত্রিভুজ ইয়াটা আছে। এখন আপনার যদি ড্রিটোস লেখাটা উঠায় দেয়, যদি এই সিম্বলটাও যদি সে কোথাও ইউজ করে, আমরা কিন্তু যারা এই কোম্পানির সাথে পরিচিত তারা কিন্তু খুব ভালো মতন বুঝা যাবো এটা হচ্ছে ড্রিটোসের ব্র্যান্ডিং। ঠিক আছে, এইটার সাথে আমরা তেমন ভাবে কোন একটা ইয়া না, পরিচিত না। তো আমরা হচ্ছে নিচে যাই। এখন ইউনিভার্সিটি কলেজের যে লোগোগুলো আছে, ইউনিভার্সিটি কলেজের যে লোগো আছে সেগুলা হচ্ছে কি এমব্লেম লোগো। এখন ইউনিভার্সিটি লোগোগুলো কিরকম, যদি ধরেন আমি কোনো সিটি কলেজ বা ঢাকা কলেজে যদি ইয়াতে যাই, সিটি কলেজ, তো ধরেন এই সেম লোগোটা, এই যে এটা একটা লোগো, তারপরে এই যে সরকারি সিটি কলেজ না কি যেন, রাজশাহী সরকারি সিটি কলেজ, যেটাই হোক, স্কুল কলেজের যে লোগো গুলা থাকে এগুলাকে এমব্লেম লোগো বলে। কারণ কি এটা কাইন্ড অফ একটা ব্যাজের মতন দেখতে।
এটা এই সেম লোগোটাকে আপনি চাইলে ব্যাচে কনভার্ট করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে ব্যানারের মধ্যে দিতে পারবেন, আপনি চাইলে হচ্ছে স্টোর আউটলে কি বলে আউটডোরে যে বিলবোর্ড গুলো থাকে সার্কেল সেভাবে আসে, মাল্টিপল কাজে ইউজ করতে পারবেন। কিন্তু এটার মধ্যে যে ইয়াটা থাকে, যে ডিটেলস গুলো থাকে, and এই ডিটেলসটা আপনি চাইলে পরিবর্তন করে ইউজ করতে পারবেন না, যে আমি আজকে এই জায়গাটা একটু এই পার্টটা একটু ইউজ করলাম, এটা ইউজ করলেই হয়ে যাবে, এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্যই হচ্ছে এটা এমব্লেম লোগো। ঠিক আছে, সিলের, এটা হচ্ছে সিলের মতন বা ব্যাজের মতন একটা লোগো। সো আমরা একটু ব্যাক পেজে যাই। তারপরে স্টারবাকস যে কফি, এখানের মধ্যে কি হয়েছে, মাঝখানে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। এখন এইটার আপনি ম্যাসকটও পাবেন, যদি আপনি ম্যাসকট লিখে লিখে সার্চ করেন, তখন আপনি দেখবেন যে এটারে ম্যাসকট লোগো বলতেছে। কিন্তু স্টারবাকস কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতেছে না। স্টারবাকসের শুধু কালারটা ঠিক রেখে আপনার হচ্ছে দেখা যাচ্ছে এই লেখা কোনো সময় বাদ দিতেছে, কোনো সময় শুধু ভিতরের যে ইয়াটা আছে, ফিমেল ক্যারেক্টারটা আছে, সেটা দিচ্ছে, আবার কোনো সময় দিচ্ছে না। তো যদি আমরা স্টারবাকসে সার্চ করি, বাস লোগো, এখন দেখেন, এখন কিন্তু স্টারবাকসের আপডেট লোগো হচ্ছে এইটা। এখন কিন্তু আর চতুর্দিকে স্টারবাকস নাই, এখন এটা কি হলো, ম্যাসকট টাইপের সিম্বল লোগো হয়ে গেছে। ঠিক আছে, ম্যাসকট টাইপের সিম্বল লোগো হয়ে গেছে। এন্ড এইটাও কিন্তু জিওমেট্রিক্যাল শেপ লোগো। কারণ কি, এটার যে ডানে বামে উপরে নিচে সম্পূর্ণ শেপটা অ্যাকিউরেট, আর এটা হচ্ছে কোন একটা মাপঝোপ করে একটা গোল্ডেন রেশিও ইউজ করে তারপর হচ্ছে এই লোগোটা করা। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে ডে বাই ডে তো আপগ্রেড হয়েছে and এই ধরনের লোগো হচ্ছে সবাই এখন কম বেশি একটু ফলো করে, এই আর কি। লোগো মেইনলি তাহলে আমরা কয় ধরনের পাইতেছি, আমি যদি সবার উপরে যাই, ফার্স্টেই আমরা পাচ্ছি হচ্ছে মনোগ্রাম লোগো বা হচ্ছে লেটার মার্ক লোগো। লেটার মার্ক লোগো কি, লেটারটাকে কাস্টমাইজ করে দেওয়া, এটা টাইপোগ্রাফি লোগো বলা যাইতে পারে লেটার মার্ক লোগোকে। এবার হচ্ছে লোগো টাইপস বা ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগোটা কি, একটা টেক্সটকেই কাস্টমাইজ করে বা একটা ফন্টকে কাস্টমাইজ করে যে লোগোটা বানানো হয়, সেটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এখন এই ওয়ার্ডমার্ক লোগোর মধ্যে আপনি চাইলে হচ্ছে ইয়া ঢুকাইতে পারেন, কোনো এলিমেন্টস ঢুকাইতে পারেন, লাইক ধরেন ওইখানে যেমন আমরা দেখলাম গাছ ঢুকাই দিছে বা ঘাস ঢুকাই দিছে, প্লাস হচ্ছে পেঁয়াজ ঢুকাই দিছে, এই কাজগুলো করা যাইতে পারে। ঠিক আছে, তারপরে নিচের দিকে আমরা যদি যাই, এটা হচ্ছে লোগো বা সিম্বল। সিম্বলের ব্যাপারে আমরা ক্লিয়ার অলরেডি, যে সিম্বল লোগোগুলো এরকম হয় যে প্রথমে অবস্থাতে যেই আর কি, সিম্বল লোগোটা যদি শর্টকাটে বলি, এক দেখাতেই আপনার মনে পড়বে যে এটাই লোগো। এই জন্য হচ্ছে সিম্বল লোগোগুলোকে খুব ভালো মতন করতে হয়, আর নতুন কোম্পানি সিম্বল লোগো ইউজ করে না, কম্বিনেশন মার্ক ইউজ করে। এবার অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো কি, এটা হচ্ছে আপনার বিভিন্ন শেপ দিয়ে কেটে কুটে বানানো যেই লোগোগুলো হয়, আপনার শেপ বিল্ডার টুল দিয়ে কেটে কুটে যেই লোগোগুলো বানাবেন, সেইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। এই গেল একটা পয়েন্ট। এরপর হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোর বিষয়টা কি, এটার মধ্যে মাস্ট বি একটা ক্যারেক্টার থাকবে। এটা আপনার কোনো এনিমেল হইতে পারে, কোনো হিউম্যান বিং হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা দেখে মনে হবে মানুষ, কিন্তু মানুষ না। যেমন এইখানে যে মানুষটা আছে, এ কি মানুষ, এ কথা বলতে পারে, এ হাঁটাহাঁটি করতে পারে, কিচ্ছু করতে পারে না, কিন্তু সে একটা ড্রয়িং, জাস্ট একটা ড্রয়িং, কিন্তু তাকে এমন ভাবে ড্র করা হয়েছে দেখে মনে হচ্ছে সে একটা মানুষ। তাই তো? সো এই ক্ষেত্রে এই ধরনের যে সিম্বল গুলো বা এই ধরনের যে ক্যারেক্টার গুলো বা অ্যাভাতার গুলো যে ইউজ করা হয়, এই লোগো গুলো হচ্ছে ম্যাসকট লোগো। আর এইখানে মাঝে মধ্যে আপনার রিয়াল ইমেজ ইউজ করা হইতে পারে লোগোতে, অনেকে করে। আমরা যদি নিচে যাই, কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কের মধ্যে কি, আপনার টাইপোগ্রাফিও থাকবে, আপনার সিম্বলও থাকবে, আবার আপনার কোনো এলিমেন্টও থাকতে পারে। এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। এমব্লেম লোগো কি, এমব্লেম লোগোটা হচ্ছে ব্যাচের মতন, যেটা আপনি ভেঙে ভেঙে কোনো এলিমেন্ট ইউজ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। হার্লে ডেভিডসনের যে লোগোটা, এটা কি কোনোভাবে ভেঙে ইউজ করা সম্ভব? এটা ইউজ করতে হবে যদি কোনো না আপগ্রেড করা হয়। এই তো লোগোর এই 7 ধরনই আছে, কিন্তু আমাদের মেইনলি করতে হচ্ছে টাইপোগ্রাফি লোগো দিয়ে, সরি টাইপোগ্রাফি কম্বিনেশন মার্ক লোগো আমাদের করতে হয়। আমি যদি আমার লিঙ্ক ট্রিতে যাই, দাঁড়াও। এখানে পাবো না, আমার হচ্ছে এখানে যেতে হবে। দাঁড়াও। হ্যাঁ, আমি ড্রিবলের প্রোফাইলে যাই আমার। আচ্ছা,
এটা কি? এখানে একটা জিনিস বলেন, যে এখানের মধ্যে এই লোগোটা কি লোগো আপনারা বলেন। বলেন। কম্বিনেশন। কম্বিনেশন। এখন আমি চাইলে কি এই লোগোটার এই সিম্বল, শুধু সিম্বলটাকে ইউজ করতে পারবো? পারবো। ওকে, এটার এক্সাম্পল নিচেই আছে, দেখেন। এটা একটা লেদার কোম্পানির লোগো, ঠিক আছে। আমি কিন্তু এখানে কোথাও নাম লেখি নাই, আমি কিন্তু শুধু মার্কটা ইউজ করছি। এখানে আবার মার্ক প্লাস নাম দুইটা ইউজ করছি। এখানেও সেম, এখানে কিন্তু চাবি রিং এর মধ্যে শুধু মার্কটা ইউজ করছি। সো কম্বিনেশন মার্ক লোগো গুলো মেইনলি এরকম হয়। আর নতুন কোম্পানির ক্ষেত্রে বারবার বলে দিতেছি, নতুন কোম্পানির ক্ষেত্রে মাস্ট বি তারা ক্লায়েন্টরা হচ্ছে কম্বিনেশন মার্কই নেয়, ওরা ইয়া নেয় না। লেটার ফ্রম বা ওয়ার্ড মার্ক লোগো যখন বলে দেয় তখন আপনি তো গুগল থেকে রিকমেন্ডেশন দেখে আপনি করতেই পারবেন, এটা সমস্যা না। তারপরে এই যে ডিজাইন কোয়ার্টার্স, এটা কি আপনি করছিলেন? হ্যাঁ সেলিম এগুলো আমার আইডি। লোগো। হ্যাঁ এগুলো আমার আমার করা। তারপরে এই যে এই লোগোটা, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। এখন সে যখন হচ্ছে এই লোগোটা যদি সে ইউজ করতে চায়, সে সিঙ্গেল এই লোগোটা ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। সে নাম ইউজ করতে চাইলে খোলো, না খোলো নেই। ইভেন এই ক্লায়েন্ট কিন্তু আমার কাছ থেকে এই মাঝখানে যে বক্সটা দেখতেছে না, ত্রিভুজটা, এটা বাদ দিয়েও সে নিছে। কারণ হচ্ছে কি, যেন সে ডি আর কিউ কেও যেন ইউজ করতে পারে, ঠিক আছে। এটা তার একটা এজেন্সি, তার এজেন্সির জন্য লোগো নিছে, জার্মানি একটা এজেন্সি। এটা ফাইবারের কাজ ছিল। এই গেল ব্যাপার। তারপর আসে এইটাতে, এইটা এইটা কি লোগো? এটা কি লোগো বলেন? স্যার এটা তো জুয়েলারি লোগোর মতো লাগে, কিন্তু নাম তো এটা জানি না। লোগোর টাইপ কি? লোগো টাইপটা আমি মাত্র বলছি। ওই এটা জুয়েলারি লোগো ওই তো, যে এটা স্যার জেনে লাভ পেঁয়াজ নেই। পেঁয়াজ পেঁয়াজ ছিল যে লোগোটাই ওরকম লোগো এটার নাম কি? টাইপের বুঝে গেছি। এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো বা লেটার ফ্রম লোগো, যেটাই বলেন। ওয়ার্ডমার্ক লোগোর মধ্যে আমি কি বলছিলাম, আপনি যে কোনো টেক্সটে মডিফাই করে যে কোনো কিছু যখন ইউজ করবেন, তখন এটা কিন্তু এইভাবে ইউজ হবে। আর ওয়ার্ডমার্ক লোগোর কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যায় না। যদি আমরা ওই যে শুরুতে যাই, আবার দেখেন, আচ্ছা ওয়ার্ডমার্ক লোগোর মধ্যে এখানে দেখেন, এখানের মধ্যে কিন্তু এই যে একটা ইয়া আছে, এটা ওয়ার্ডমার্ক। মনোগ্রাম বা লেটার মার্ক লোগো বলতে পারেন। কম্বিনেশন মার্ক এটা হবে না, আবার কম্বিনেশন মার্কও হয়, হয় না যে তা না, কম্বিনেশন মার্কও হয়। দুইটাই হয়। একটা লোগোর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। এখন আর ওই দিন নাই যে হচ্ছে আপনার সিঙ্গেল একটা ডেসক্রিপশন থাকবে বা সিঙ্গেল একটা ক্যাটাগরি থাকবে। আচ্ছা সব গেল, এটা কি লোগো বলেন? চুপ কেন? কম্বিনেশন মার্কস। কিভাবে কম্বিনেশন মার্ক? এখানে কি কি আছে লোগোটার মধ্যে? স্যার এটা কম্বিনেশন মার্কস লোগো। এটাই জিজ্ঞেস করলাম, এটা কেন কম্বিনেশন মার্ক, এটার মধ্যে কি আছে যেটাকে আপনি কম্বিনেশন মার্ক বলতেছেন? কম্বিনেশন মার্কের ডেসক্রিপশন কি বা ডিটেলসটা কি? এটা কি কোনো সিম্বল? এটা কি কোনো জিওমেট্রিক্যাল শেপ? এটা ম্যাসকট লোগো। কারণ এটার মধ্যে একটা ক্যারেক্টার আছে, আমি কিন্তু বলছি। মানুষ হইতে পারে, কোনো পশু পাখি হইতে পারে, যে কোনো এলিমেন্টস হইতে পারে। এই ধরনের কিছু থাকলে সেটা হচ্ছে কি ম্যাসকট লোগো। আপনারা লোগো নিয়ে মোটামুটি ভালো রকমের রিসার্চ করবেন, ইয়া করবেন, ঠিক আছে। এটা গেল। এগুলো তো ট্যাটু, এগুলার এগুলার ব্যাপারটা বাদ। আমি হচ্ছে যদি আমার একটু অন্যান্য কাজে দেখি, আমার অনেক বাজে কাজও আছে এখানের মধ্যে, আবার অনেক ভালো কাজও আছে। যেমন এই যে এইটা, এইটা দেখেন, এটাকে কি বলবেন? এটা কম্বিনেশন মার্ক শিওর। কিন্তু এই যে এখানের মধ্যে একটা যে শুধু র্যাবিটের যে পার্টটা, এটাকে কি বলতে পারেন আপনি?
আমি মাত্র নাম নিছিলাম। ম্যাসকট না, ম্যাসকটের আগে একটা নাম নিছিলাম। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ। এখানে বিভিন্ন রকমের শেপকে কনভার্ট করে তারপর হচ্ছে একটা র্যাবিটের মতন সিম্বল দেওয়া হয়েছে না? এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ লোগো। তারপরে এটাকে কি বলবেন? এটাও জিওমেট্রিক্যাল। ঠিক আছে। ডান, 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 ডান। এটা বলেন। কেউ দিয়ে কিছু কথাই বলেন, আয় হায়। এটাও জিওমেট্রিক্যাল। এটা এটা কি লোগো? এটা সবাই, সিম্বল লোগো। এখানে আপনি সিম্বল কই পাইছেন? এই ও ডেভিল ফেস না, কি সিম্বল? এটা এটা ম্যাসকট। ম্যাসকট লোগো। এটা এটা কি লোগো? ওই জিওগ্রাফি হবে। না। এটা থেকে কোনো এলিমেন্টস কে আপনি সরানি ইউজ করতে পারবেন? সম্ভব? লোগোটা কি ওই শেপের? এটা কাইন্ড অফ ব্যাজের মতন ইউজ করতে হবে না? এটা হচ্ছে এমব্লেম লোগো। নিচের দিকে যাই আরো দেখি। এইটা হচ্ছে কম্বিনেশন মার্ক, কিন্তু এটার উপর একটা সিম্বল আছে। একটা টাইমে গিয়ে কোম্পানি যদি এই সিম্বল ইউজ করে তাহলে হচ্ছে তো সিম্বল লোগো হয়ে যাবে। হুম, এই যে এটা কি, এটা কি লোগো? এটার মধ্যে 3-4টা ক্যাটাগরি আছে, বলেন এটার মধ্যে একটার মধ্যে। স্যার একটা তো জিওমেট্রিক, বাকিগুলো জানি না। হ্যাঁ, একটা জিওমেট্রিক, একটা লেটার ফ্রম, একটা সিম্বল লোগো। এই ই স্টুডিওটা বাদ দিয়ে দিলেই এটা হচ্ছে সিম্বল লোগো হয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে যাই। এটা কি, এটা কি লোগো? প্লাটিনা। হ্যাঁ, এটা কি লোগো? স্যার এটা জিওমেট্রিক, তারপরে সিম্বল। এখানে আপনি সিম্বল পাইছেন কই? আমার একটু বলেন ওই যে তো একটা হাত, সিম্বলের ইয়া কি। হাত হাত স্যার হাত একটা হাত সিম্বল থাকলে, না? হাত থাকলে সিম্বল কিভাবে হয়? আমি কি হাত দিয়ে কি কিছু বুঝাইতে পারবো? এটা ওয়ার্ডমার্ক লোগো বা ওয়ার্ডমার্ক টাইপোগ্রাফি জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল অবশ্যই না, কারণ এখানে সার্কেলটা তো একটা নর্মাল। এটা হচ্ছে, এটা আপনার ডিরেক্ট হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, লেটার ফ্রম লোগো, টাইপোগ্রাফি লোগো, এই তিনটার মধ্যে পড়ে। তারপরে এই যে এখানে সবগুলো ম্যাসকট লোগো, রেস্টুরেন্ট লোগো। নিচে যাই। এটা কি লোগো? ভাই ওয়ার্ড বলেন। মার্ক। এটা ম্যাসকট লোগো ভাইয়া। কেন ম্যাসকট বলেন? আর একটা অ্যানিমেশন আছে। এনিমেশন একটা ক্যারেক্টার আছে এখানে, এই জন্য। আচ্ছা, ভাই এগুলো কি সব আপনার? হ্যাঁ এগুলো আমার করা ভাইয়া। এখানে 1010টা আইটেম আছে, আরো আছে ভিতরে টিতরে আরো আছে। আচ্ছা ভাই, 3D লোগো গুলা কি? 3D আপনি কি লোগো গুলো ব্যবহার করছেন? হচ্ছে, আমি আপনাকে 3D লোগো দেখাই। সরি, কিছু লোগো দেখবেন
গ্রেডিয়েন্টের কালার বা কালার কম্বিনেশনের কারণে মনে হচ্ছে যেন এটার থেকে কিছু বের হয়ে আসতেছে, আর মনে হচ্ছে যেন ভাঁজ ভাঁজ গুলো আলাদা। ওইটা হচ্ছে 3D লোগো। যেমন এক্সাম্পল যদি এটা দেই, এখানে কিন্তু কোনো কিছুই আলাদা না, শুধুমাত্র কালার কম্বিনেশনটা ইয়ার কারণে দেখে মনে হচ্ছে যেন এটা একটা বলের মতন একটা লোগো। এই টাইপের যে লোগোগুলো আছে এগুলোকে 3D লোগো বলে। যেমন এইটা একটা, এখানে কিন্তু বিশেষ কিছুই না, এখানে মধ্যে জাস্ট এক্সট্রা একটা শেপ দেওয়া, একটা কালার দেওয়ার কারণে এটার সাথে ফ্রন্টের কালার সাথে ম্যাচ করে, যার কারণে এখানে মধ্যে এখানে এক্সট্রা একটা শ্যাডো পড়ছে, এন্ড এটা 3D লুক আসছে। এগুলো হচ্ছে 3D লোগো। যেমন এই যে এখানে একটা, এগুলো করার মজা আছে যদি কালার বুঝেন। তারপরে যেমন এটা দেখেন, আমি 3D লোগো একটা আপনাকে দেখাইতেছি। ধরেন, আচ্ছা 3D লোগো একটা দেখাই। ধরেন আমি এখানে একটা বক্স নিলাম, হুম হুম, এটাকে কালার দিয়ে স্ট্রোকটা অফ করে দিই। এইভাবে না, দাঁড়ান, একটা সার্কেল নেই। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে আমি যেটা করব, সেটাকে স্ট্রোক লাইনে কনভার্ট করে নিই। একটা স্ট্রোক লাইন আছে, আমি এটাকে জাস্ট ইয়া করে, ও সরি, আমি এখানে হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথে যাই, এটাকে মাইনাস করি। ধরেন 200 পর্যন্তই দিই, ঠিক আছে, 200 দিলাম। এটাকে দেওয়ার পরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে ভিতরের ইয়াটাকে ডিলিট করে দিলাম, অথবা ভিতরে একটা শেপ নিয়ে নিলাম। আমাদের এখানে ভিতরে একটা শেপ আছে, তাই না? এই যে ভিতরে একটা শেপ আছে। সো এইটাকে ধরেন আমি এখানের মধ্যে, এটা তো মিডলেই ছিল, ধরেন এইখানের মধ্যে আমি এটাকে এতটুকু পর্যন্ত টান দিই, ঠিক আছে। এন্ড কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে হচ্ছে ঘুরায়া এইখানে আনি। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মনে হয় না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ, এটাকে হচ্ছে ঘুরায়া দিই। ধরেন এটাকে আমি সেন্টারে রাখলাম, এন্ড এটাকেও আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি হচ্ছে এটাকে ঘুরায়া দিই। সেন্টার লাইন হয়েছে। আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এটাকেও হচ্ছে আমি ঘুরায়া দিই। ওকে, এবার আমি সবগুলোকে সিলেক্ট করে ধরি। বেসিক্যালি আমরা কোথায় যাব? আমরা শেপ বিল্ডার টুলে যাব। আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে ধরেন এখান থেকে এটাকে একটা শেপ নেই। আচ্ছা, এখানে একটা ভুল আছে, আমাদের ইয়াটা ভুল আছে, জুম করে দেখেন এখানের মধ্যে কোথাও ম্যাচ করে নাই। এখানে ম্যাচ করে নাই, এটা তো সেম, এটা তো ম্যাচ করে নাই, এই যে ম্যাচ করছে এবার। এন্ড উপরেরটা ম্যাচ করছে, যদিও নিচেরটা করছে কিনা আমাদের দেখতে হবে, নিচেরটাও ম্যাচ করে নাই, এই জন্য নিচেরটা হচ্ছে কি শেপে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা এখন নিতে হবে কিভাবে? ধরেন উম আমরা ধরেন এইখান থেকে এইখানে একটা নিব, এখান থেকে এখানে, ওকে, আমরা ধরেন এখান থেকে এইখানে একটা শেপ, এন্ড এটাও হবে এইখান থেকে এইখানে একটা শেপ, এটা একটা গেল, এখান থেকে এইখানে একটা শেপ, আর এইখান থেকে এইখানে একটা শেপ, ঠিক আছে। এখন আমাদের যে বক্স গুলো, এই সার্কেল গুলো আছে, এগুলোকে আমরা ম্যাচ করে দিই, কারণ এগুলো তো আমাদের লাগবে। হুম, ডান। এখানে দেখি, আচ্ছা এখানে এটা হবে না, এটা মাঝখানে পার্ট তো, এটা ডিলিট হবে। সো এখানে এটা হবে, এখানে এটা হবে, এন্ড এইখানে হচ্ছে, আচ্ছা আমি মনে হয় সার্কেলটা নষ্ট করে ফেললাম, সার্কেলটা ঠিক রেখে তারপরে করতে হবে আমাদের। হুম, জুম করে নিয়ে আমাদের সার্কেল কোনটা আছে, এখানে একটা সার্কেল থাকার কথা, এই যে সার্কেল, এই সার্কেলটাকে হচ্ছে আমরা আগে অ্যাভয়েড করে নিই, তারপর হচ্ছে আমরা বাকি ডিজাইনটা করি। এই যে আমাদের এটা সার্কেল,
সার্কেলটা ঠিক রাখার পরে তারপর যা করার করতে হবে, কারণ সার্কেলটারে ইয়া করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। সার্কেলটাকে সেম রেখে যদি করি তাইলে হইতেছে আমাদের জিনিসটা ভালো হবে। সার্কেলটা কেটে দেই, এখানে যেটা আছে যে পার্টটুকু আছে এটা কেটে দেই, জুম করে করে কাটবেন। এখানে একটু বাকি গেছে, আর নাই, শেষ, তাই না? এখানে আমাদের এখন কি হইতো, একটা জিওমেট্রিক্যাল শেপের মতন হয়েছে। আমরা যদি শেপ বিল্ডার টুল দিয়ে এবার যদি এটা যদি শেপে কনভার্ট করি কোনো সমস্যা নেই। আপনার বুঝতে হবে যে আপনি কোন পার্টের কতটুকু আর কি নিছেন। সরি, এখান থেকে এটা হচ্ছে, আরে কি করছি, এইখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। এখন এই লোগোটা কি কারো চেনা পরিচিত মনে হচ্ছে? এই লোগোটারে কাছাকাছি একটা জিনিসের, গুগল। গুগল ক্রোমের লোগোর মতন। জি এখন এইটারে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দেই, খেয়াল করেন, আমি স্ট্রোকটা অফ করে দিই। এটা নেওয়ার পরে যদি আমরা যদি হচ্ছে এটার কালারটা চেঞ্জ করি, ধরেন আমরা একটা বক্সে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের এটাকে কম্বিনেশন করতে বা দুইটা কালার রেডি করতে আমাদের ইজি হবে। এটা একটা, এটা একটা, মানে এটাতে আমরা কালার প্লেস করি। ধরেন এখানে এই ব্লু কালারটা দেই, এন্ড এইখানের মধ্যে হচ্ছে ধরেন এই টাইপের একটা কালার দিই। এন্ড ব্লু কালারটা একটু ডার্ক হলে ভালো হয়। বেশি ডার্ক হয়ে গেছে, ওকে। এন্ড এটাকেও হচ্ছে আমরা একটা কালার দিই, ধরেন এই পার্পল কালার। এটাকে যদি আমরা ডার্ক করি, করতে পারি, করলাম। এন্ড এটাকে নেই, এটাকে কি কালার দেওয়া যায়, এখানে এটাই থাকুক, সমস্যা নেই। কারণ এটাকে ধরেন আমরা আইড্রপার দিয়ে এই কালারটা দেই, এটাকে ধরে আমরা আইড্রপার দিয়ে হচ্ছে এই কালারটা দেই, এটাকে সিমিলারলি হচ্ছে আমরা আইড্রপার দিয়ে এটা, এন্ড এটাকে হচ্ছে আইড্রপার দিয়ে এইটা দিই। এখন এই যে কালারগুলো দিলাম না, এখন দেখেন এইটারে যদি আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা যদি একটু মডিফাই করে দিই, জাস্ট এখানে নেই, এখানেও হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা জাস্ট মডিফাই করে দিই। হুম, এখানে যাই, গ্রেডিয়েন্ট, সরি, গ্রেডিয়েন্ট টুল, আমরা এটাকে ফ্লিপ করে দেই, এন্ড আমাদের হচ্ছে এই কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে দিই। সিমিলারলি আমরা উপরে যাব, আমরা লোকেশনটা ফ্লিপ করে দেই, এন্ড কালারটা হচ্ছে কমায় দেই। পজিশনটা নষ্ট, পজিশনটা ঠিক করতে হবে। সরি, এটা এখান থেকে এখানে যাবে, তাহলে হইতেছে আমাদের বিষয়টা এখান থেকে এখানে, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে পারফেক্ট ভাবে মনে হবে যেন 3D। কারণ এটাকে যদি ধরে আবার গ্রেডিয়েন্ট করি, আমাদের যেটুকু দরকার ততটুকু নিব, এন্ড আমাদের হচ্ছে যেটুকু কালার বাড়ানোর, এখান থেকে এতটুকু নেই, আমাদের হচ্ছে যেটুকু কালার বাড়ানোর অতটুকু আমরা কালার বাড়া দিই। এখন এই লোগোটা দেখে মনে হইতেছে না এটা হচ্ছে পেঁচায় আছে জিনিসটা? আমি কি এরকম পেঁচানো কিছু রেডি করছিলাম? আমি তো কিচ্ছু রেডি করিনি, আমি জাস্ট সার্কেল করলাম, এটারে কাটলাম। এটার ফলাফলটা কি আসলো? এটা এখন 3D হয়ে গেল না? দেখতে 3D লাগতেছে না? 3D লোগো হচ্ছে সব গ্রেডিয়েন্টের খেলা। আপনি গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইয়া। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আমাদের মেনু বার আছে না ভাইয়া, মেনু মেনু বারের পরে ভাইয়া যে অপশন বার আছে, এটা যদি চলে যাবে এটা কিভাবে নিয়ে আসবো? যেমন কোন মেনু পার্সেন্টেজ বারটা? আছে ভাইয়া। কোনটা ভাই কোনটা? ধরেন উপরে? ফাইল এডিট অবজেক্ট এটা তো ভাই ঠিক আছে, এর পরে ভাই একটা অপশন বার আছে না, যে আপনার যে অপাসিটি আছে, পার্সেন্টেজ আছে, এটা যদি চলে যায় ভাইয়া আমরা কিভাবে নিয়ে আসবো এটা? এটা এই যে এটা উপরের এই মেনু বার এই হ্যাঁ হ্যাঁ পার্টটা, হ্যাঁ, এটা অনেক একটু সময় কাজ উইন্ডোতে করে। গিয়ে কন্ট্রোল, উইন্ডো থেকে কন্ট্রোল এনে নেবেন, তাহলেই হবে, চলে আসবে। আমি যদি যে কন্ট্রোলে ক্লিক করে দেখেন চলে গেছে। আবার উইন্ডোতে গিয়ে যদি কন্ট্রোলে ক্লিক করি চলে আসছে। আচ্ছা ঠিক আছে ভাই, thank you।
ভাই ওকে, অ্যাঙ্করের একটা লোগো দেখাছিলেন না, ওটা কিভাবে করছেন? ওটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এলিমেন্ট এনে করছি। উম দাঁড়ান। ও তো রিয়েলিস্টিক মনে হচ্ছে। আচ্ছা, ফ্রিপিকে যাওয়ার পর আমি যদি এখানে দেখি, অ্যাঙ্কর লিখে সার্চ দেই, এরকম অ্যাঙ্করের অনেক সিম্বল আসছে না, অনেকগুলো। ধরেন আমি এটাই ডাউনলোড করি, এটা ডাউনলোড হোক। আমরা শিল্ড ডাউনলোড করি। ক্লাসিক শিল্ড কোনটা? ক্লাসিক, ক্লাসিক, ক্লাসিক। আচ্ছা, এখান থেকে শিল্ডটা ডাউনলোড করি, সমস্যা নেই। ধরেন এটা বিগ শিল্ড, তো এটা ওপেন করি। তারপর আবারও ফ্রি পিকের ডাউনলোড যেগুলো করছে সেখানে যাই, ভিনটেজে যাই, এই অ্যাঙ্করটা নিয়ে আসি। এটা আসলো। এবার আমরা এক কাজ করি, এখান থেকে কোন শিলটা আমাদের ভাল লাগে। ধরেন আমি এটা নেই, এটা নিয়ে আমি হচ্ছে এখানে নিয়ে রাখি। আর এখান থেকে অ্যাঙ্করটাকে নিয়ে এখানে নিয়ে রাখি। ঠিক আছে, এটাকে বড় করি, এটাকে স্ট্রোকে দিয়ে দিই। স্ট্রোকে দেওয়ার পরে এটাকে আমরা 10, 12 বা 20 দেই, আর একটু বাড়ায় দিই যতটুকু আমাদের দরকার। 50 পর্যন্ত দেই, 50। ওকে, অবজেক্ট থেকে আমরা কি করলাম? এক্সপান্ড। ওকে, আমাদের এক্সপান্ড হয়ে গেল। আমাদের এই অ্যাঙ্করটা আছে, অ্যাঙ্কর আমাদের কাজ কি? এটাকে ধরবো, আমরা সেন্টার অ্যালাইন করব। ঠিক আছে, তো সেন্টার অ্যালাইন এইভাবে হয় না, এখানে সেন্টার অ্যালাইনের ব্যাপার আছে, কারণ অ্যাঙ্করের সিস্টেমটা একটু ভিন্ন, এজন্য সেন্টার অ্যালাইন হবে না। তো আমরা এটা করলাম। এবার বিষয় হচ্ছে কালার। আমরা ফাইলে যাই, এক্সপো, সরি, ফাইল থেকে হচ্ছে ওপেনে যাই। উম, আমার কাছে একটা গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট আছে, ওইটাই আনতে চাইতেছে আর কি। এআই এনভেলপ কই? আচ্ছা, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এনভেলপ, যখন আমি ডিজাইন করছিলাম আর কি, যখন আমি আপনাদের মতন ডিজাইনার। আমি হচ্ছে, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এনভেলপ। আমরা এটাকে ইয়া করি। এখন দেখতে হবে, এখানে দেখেন কি হইছে, এখানের মধ্যে সম্পূর্ণ ইয়াই গোল্ডেন হয়ে গেছে না, সাদা টাদা যা ছিল সব। সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা এটাতে যাব, পাথ ফাইন্ডার থেকে হচ্ছে কি করব, আমরা ডিভাইড করে দিব। ডিভাইড করে দিছি। এবার আমরা অ্যাঙ্কর পয়েন্ট থেকে জাস্ট সাদা পার্ট যেটা আছে সেটাকে ডিলিট করে দিব। আমি সাদা পার্টটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ডিলিট করে দিছি। এবার এই সবগুলোকে ধরে আমি যদি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, দেখেন এখন ঠিক আছে। এখন কি গ্রেডিয়েন্টটা ঠিকঠাক আসছে না? হয়তো বা এখানে বুঝতেছেন না, বুঝবেন। আমি হচ্ছে ইয়া করে নিই, গ্রেডিয়েন্ট কালারটাকে ঠিক করে নিই। আচ্ছা, আমার ইয়া হ্যাং করছে, এক সেকেন্ড একটু ওয়েট করি। ওয়েট ফর দ্য প্রোগ্রাম রেসপন্ড, আমরা একটু ওয়েট করি। এটা খুলে নে, এখন এটা ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি পেট্রোল ভরে নে। এই দাড়ি শেভ করো, দাড়ি শেভ করো। আরে ব্রাশ কোথায় গেল? আচ্ছা, এইমাত্র মাইকটা কার অন হয়েছিল? এমডি নাহিদ না কি জানো? আচ্ছা, রেসপন্ডিং হয়ে গেছে, সমস্যা নেই। ওরে বাবা রে, দেখেন কতগুলা শেপ এখানে ক্রিয়েট হয়েছে, যার জন্য এটা মেইনলি প্রবলেমটা করছে। এটারও সলিউশন আছে, সমস্যা নেই। দেখছেন কতগুলা শেপ তৈরি হয়েছে এখানের মধ্যে, এইটারও অপশন আছে। আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে, ধরেন এটাই থাকুক এখানে, সমস্যা নেই, কন্ট্রোল সি দেই, গ্রুপ করে নিই, কন্ট্রোল সি। আমরা ফটোশপে গিয়ে এটাকে মক আপ করি। ফাইল ওপেন, ওয়ার্ক, থ্রিডি গ্লাস উইন্ডো মক আপ, এটাকে আমরা মক আপ করে দিই। ভাইয়া বক্স চলে আসতেছে আবার। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে আবার অন করতেছি। এটা মনে হয় গ্রাফিক্স রিলেটেড কোনো একটা প্রবলেম হইতেছে জুমের মধ্যে, মাঝে মধ্যেই ঝামেলা করতেছে। এটা তো সমাধান অ্যাকচুয়ালি কিভাবে যে করব।
আচ্ছা আচ্ছা, এই তো রিয়েলিস্টিক রিয়েলিস্টিক হয়ে গেছে না এখন আগেরটার মতন ভাইয়া? হ্যাঁ হয়েছে ভাই। এই তো হয়েছে। এইভাবে করবেন। আমরা ফ্রি পিক থেকে অনেক ধরনের এলিমেন্ট ইয়া করতে পারি, কালেক্ট করতে পারি, আমাদের প্রয়োজন বুঝে আমাদের যেটা দরকার সেটাই আমরা পাই ফ্রি পিকে। আমরা ওইটা আচ্ছা ভাই বুঝে বুঝে আমাদের যে আমাদের। হুম। ভাই আমরা কাজ করার সময় আমাদের যে কার্য এটা তো ভাই রেগুলার একটা মানে এটা থাকে বুঝছেন। অনেক হুম। সময় আমরা যখন সিলেকশন টুলে ক্লিক করি অথবা রেক্টাঙ্গেলে ক্লিক করি তখন আমাদের কার্য চিহ্নটা ভাই অন্যরকম হয়ে যায়, মানে হয়তো প্লাস আপনার চিহ্ন ক্যাপস আকারে লক আসা। অন থাকতে পারে, হয়তো ক্যাপস লক অন থাকতে পারে এজন্য। তাইলে ক্যাপস লক অফ করে দিলে এটা সমাধান পাবো। হুম। এখন বিষয়টা হচ্ছে কার্সর অনেক সময় হয় কি, দেখেন শেপ বিল্ডার টুলে যদি আমি যাই, আমি যদি অল্টার প্রেস করে ধরে যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি, দেখেন আমার একটা করে আইকন চেঞ্জ হয়ে যেতেছে, দেখছেন? এখন আমরা শেপ বিল্ডার টুল টিপ দিতে গিয়ে অনেক সময় আমরা অল্টার প্রেস করে ধরে টিপ দিয়ে ফেলি, তখন হচ্ছে এই জিনিসটা ঝামেলা করে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা হয়। ইলাস্ট্রেটর ক্যাপস লক অন অফ থাকলে, যে দেখেন অন করছি, দেখেন ক্যাপস লক অন করার পর আমার সিম্বল চেঞ্জ, অনেক কিছুই সিম্বল পাল্টা যেতে পারে। সো ক্যাপস লকটা অফ করে তারপর হচ্ছে কাজ করবেন, এই আর কি। এই তো গেল লোগোর ব্যাপার। শেপ বিল্ডার টুল নিয়ে কারো কোনো প্রবলেম আছে? শেপ বিল্ডার টুল নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? হুম। ভাইয়া লুগো তো ভাইয়া করে দেখান না ভাইয়া, দেখাইছেন যে জাস্ট কতগুলো আপনি মানে কিরকম কম্পিটিশন লুগো ওয়ার্ড লুগো এরকম দেখাইছেন ভাইয়া। ভাইয়া করে দেখাবেন না ভাইয়া প্র্যাকটিক্যালি? লোগো করে তো দেখানো ভাই একটু কষ্টকর, কারণ লোগোর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের ডেসক্রিপশন ডিটেলস নিয়ে তারপর হচ্ছে ইয়া করতেছেন। লোগোর ক্লাসে মেইনলি লোগো করে দেখানো হয় না, আপনাদেরকে লোগোর টাইপ গুলো বুঝিয়ে দেওয়া হয়। আর লোগো কিভাবে করবেন, কিভাবে বুঝবেন যে আপনি যেই কোম্পানির জন্য ইয়া করতেছেন আর কি, কোম্পানির জন্য লোগোটা বানাচ্ছেন সেটা সঠিক লোগো কিনা, সেই জিনিসগুলো আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়। যেমন থ্রি ডি লোগোর ব্যাপারটা একটু কনফিউশন ছিল, থ্রি ডি লোগোর ব্যাপারটা আমি করে দেখাই দিছি, ঠিক আছে? কম্বিনেশন মার্ক লোগোর ব্যাপারগুলো মুখে বলে দিলাম, এই তো। আর এখানে একটা জিনিস আপনারা একটু নোট করে নেন, যারা যারা হচ্ছে ক্লাসে জয়েন আছেন তারা হচ্ছে খাতা কলমটা একটু হাতে নেন, খাতা কলমটা একটু হাতে নেন, আমি যা বলি তা একটু নোট করেন। একটা লোগো কেমন হওয়া লাগবে, সেটা হচ্ছে একটা লোগো মাস্ট বি আপনার যেই কোম্পানি লোগোর জন্য আপনি রেডি করতেছেন সেই কোম্পানির সাথে ডিরেক্ট লিঙ্কড হইতে হবে বা রিলেটেড হইতে হবে। এখন ধরেন আপনি রেস্টুরেন্টের মধ্যে যদি হচ্ছে বিমানের, রেস্টুরেন্টের লোগোর মধ্যে যদি বিমানের ছবি দিয়ে রাখেন, এটা কি গেল? ধরেন বাংলাদেশ বিমানের যে লোগো, বাংলাদেশ বিমানের যে লোগো, আমরা যদি এটাতে যাই, আচ্ছা, এইটা যদি আমি রেস্টুরেন্টের মধ্যে কাজে লাগে, এটা কি হবে? এটা দেখতে কেমন লাগবে না? বেমানান লোগো। আচ্ছা, এখন ধরেন জুতার কোনো সিম্বল দেওয়া লোগো আমি যদি কর্পোরেট ইউজ করি, ওটা জুতা বিক্রি করে না, ওরা রিয়েল এস্টেট বিজনেস করে। ধরেন যে, ধরেন এটা হচ্ছে রিয়েল এস্টেট লোগো, এই রিয়েল এস্টেট লোগো যদি ইউজ করে আমি যদি জুতার কোম্পানি বাইর করি, বানাই, এটা কি হবে? এটা কি আমার প্রোডাক্টের সাথে আমার কাজের সাথে ম্যাচ করলো? অবশ্যই না। সো অবশ্যই লোগো হইতে হবে যেটা আপনার কোম্পানি বা যেই রিলেটেড লোগো আপনি বানাচ্ছেন সেই লোগোর রিলেটেড। যেমন আমি রিয়েল এস্টেট লোগো লিখছি, আমাকে রিয়েল এস্টেট লোগো সাজেশন দিচ্ছে, এখানে কিন্তু জুতার লোগোর সাজেশন দিচ্ছে না, ঠিক আছে না? যদি এখানের মধ্যে আমি শু লোগো লিখি, ভাইয়া কিছু কোম্পানি আছে তো মাল্টি পারপাস কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার সিম্বল মার্ক হবে, সিম্বল লোগো। যেমন নাইকি অ্যাডিডাস কি শুধু জুতা বানায়? ওরা হচ্ছে ঘড়ি বানায়, ওদের হচ্ছে জার্সি আছে, ওদের স্পোর্টস ওয়্যার আইটেমে সব আছে, তাই না? অ্যাডিডাসও সেম, রিবকও সেম। লিভাইস কি বানায়? লিভাইস কি শুধু প্যান্ট বানায়? এখানে সিম্বলটা কিন্তু প্যান্টের দেওয়া, কিন্তু লিভাইস কি বানায়? লিভাইস কিন্তু শার্টও বানায়। গেঞ্জিও আছে। হ্যাঁ, গেঞ্জিও আছে। জার্সি বানায়, ওরা স্পোর্টস আইটেম বানায়, ওদের জুতা আছে। কিন্তু আমরা কিন্তু লিভাইসকে চিনি হচ্ছে কি জিন্সের প্যান্ট দিয়ে, ডেনিম প্যান্ট দিয়ে চিনি আমরা, তাই না? বিষয়টা এরকম আর কি।
সো আপনার ওইখানের মধ্যে তাহলে আপনার স্পেসিফিক ওইরকমই কোন একটা সিম্বল বা কম্বিনেশন মার্ক দিয়ে আপনার বানাইতে হবে, যেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখন ডিরেক্ট যদি এই লোগোটা হয়, ধরেন এই যে এটা আপনার লোগো, এই লোগোটা কি আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন? কারণ এখানে স্পেসিফিক জুতা দেখাই যাইতেছে। এইখানে কথা আছে, এইখানে একটা লোগোর ব্যাপারে আপনাদেরকে বলা হয়নি। আচ্ছা বলেন তো, এইখানে কি আসলেই কোনো জুতা আছে? এখানে আসলেই কি কোনো জুতার অ্যাকচুয়ালি ক্লিপার্টই ধরেন, জুতারও কি কোনো ক্লিপার্ট বা জুতার ছিটা ফাটাও কি এখানে কিছু আছে? এই যে রান যে লোগোটা, এখানে কিন্তু কিছুই নাই। এখানে কিন্তু দৌড়াতে এখানে মনে হচ্ছে। এখানে এমন একটা সিম্বল বা এমন কিছু শেপ ইউজ করা হয়েছে যেটা আমাদের চোখের মধ্যে একটা ইলিউশন সৃষ্টি করতেছে যে এখানে একটা জুতা আছে। আমি যদি এই রান লেখাটা মুইছা ফেলি, আপনি শুধু এটার দিকে তাকান, তখন আপনার মনে হবে কেউ দৌড় দিতেছে একটা জুতা, তাই না? একটা জুতার ছবি দেখা যাচ্ছে, এটা একটা ইলিউশন। এই ধরনের যে লোগো গুলা, এগুলাকে বলে হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস লোগো। আচ্ছা, নেগেটিভ স্পেস লোগো কিরকম যদি এটা ওপেন করি? আচ্ছা, ইউএসএ, এখানে এস কই পাইছেন? এখানে এস কি আছে? কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে সাদা কালারের, বা এখানে একটা শেপটা ডিলিট করে দিয়েছে, এখানে একটা এস আছে, তাই না? এটা হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। তারপরে এই যে ফেডেক্স এর লোগো, ফেডেক্স এর লোগোটা হচ্ছে একটা নেগেটিভ স্পেস লোগো। এখন ফেডেক্স এর লোগোতে কে কি দেখতেছেন একটু বলেন তো শুনি, আমি একটু বড় করে দিই লোগোটাকে। আচ্ছা, ফেডেক্স এর লোগোতে কে কি দেখতেছেন? কোনো কি এক্সট্রা এলিমেন্ট আছে? দেখেন তো, পান কিনা খুঁজা। সবাই রেসপন্স করবেন। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? ফেডেক্স এর লোগোতে কি কি দেখতে শুধু পাচ্ছেন আমার একটু বল। অ্যালফাবেট দেখা যাচ্ছে। আর কিছু দেখতেছেন না? কোনো সিম্বল মার্ক কিছু দেখতেছেন না? বলেন বলেন বলেন। ভাইয়া সিম্বল তো ফেডেক্স দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে। আচ্ছা, ফেডেক্স এর এখানে যে একটা অ্যারো সাইন আছে, এটা কি কেউ দেখতেছেন? ও সরি ভাই, হ্যাঁ ভাই, এটা দেখিনি ভাই, এখন দেখছি। এটা কিন্তু কারো নজরেই আসে নাই, কিন্তু এখানের মধ্যে কিন্তু একটা অ্যারো সাইন আছে। অ্যারো সাইন দিয়ে ফেডেক্স কি ডিক্লেয়ার করতেছে? কুরিয়ার সার্ভিসের একটা কিছু একটা সে এখানে ইয়া করতেছে আর কি, ইন্ডিকেট করতেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার চোখের আড়ালে চলে গেল। তারপরে যে দেখেন রকেট, দুইটা পেরেক পেরেক দিয়ে রাখছেন, কিন্তু রকেটটা কিন্তু ঠিক মাঝখানে, দেখতেছেন? এই গেল। তারপর এই যে দেখেন কাঠবিড়ালির একটা লোগো বানাইছে, এইখানে কোথাও কি সে কাঠবিড়ালি আঁকছে? কোথাও আঁকে নাই। সে জাস্ট তার ব্যাকগ্রাউন্ডের শেপটাকে সে এমন ভাবে কাটছে যে আমরা দেখে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটা কাঠবিড়ালি আছে, এন্ড পিছনে এই ব্রাউনটা হচ্ছে কাঠবিড়ালির লেজ। এই ধরনের লোগো হচ্ছে নেগেটিভ স্পেস। সেম এজ এখানে এস এর মধ্যে একটা মাছ মনে হচ্ছে যেন গোল হয়ে আছে, শার্ক বা হাঙর যেটাই বলি না কেন, এটা এখানের মধ্যে এইভাবেই কাটা হয়েছে অ্যাসটাকে, যেটাকে দেখে আমার কাছে মনে হইতেছে বা আমাদের কাছে মনে হইতেছে, ইলিউশন হইতেছে যে এইটা হচ্ছে এখানে একটা মাছ আছে। সেম এজ এখানে দেখেন, এখানে একটা লায়নের একটা ফেস দেওয়া হয়েছে, কিন্তু এখানে কি আদৌ লায়ন সে আঁকছে? না, এখানে লায়নের কোনো ইয়া নাই, সিম্বল নাই, কিচ্ছু নাই। সে শেপটাকে এমন ভাবে কাটছে যেটা দেখার পর আমাদের কাছে মনে হইতেছে এখানে একটা লায়ন আছে। এখানে অনেক আপনি আইডিয়া পাবেন, অনেক ধরনের আপনি ইয়া পাবেন, কি বলে, অনেক ধরনের আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। যেমন এই যে দেখেন ফেডেক্স এর মধ্যে, এখানের মধ্যে দেখেন একজন মার্ক করে দিয়ে দিয়েছে ফেডেক্স এর এখানে ইয়ে আছে নেগেটিভ স্পেস লোগোর মধ্যে। এটা কিন্তু অনেকের নজরে আসে না। এখন সিম্পল ধরেন আমি একটা ওয়াইন কোম্পানির লোগো যদি বানাইতে চাই, আমার কাছে মেবি ডাউনলোড করা আছে, দেখি ডাউনলোডে গিয়ে আমি একটু দেখি আমার জিপ ফাইল আছে নাকি। উম, হ্যাঁ আছে, চলবে। ধরেন আমি ওয়াইন বোতলে গেলাম, এখানে কতগুলো বোতল না, তাই তো? ধরেন আমি হচ্ছে এই যে এই বোতলটা নেই, এই আমার প্রথম যে এটা আছে এটা নেই, এটা আমি নিয়ে যাই, এটা আমার একটা বোতল, তাই তো? এখন আমি একটা কাজ করি, বোতলটাকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে হচ্ছে একটু কমানোর চেষ্টা করি, বা এই যে আপার পার্টটাকে একটু কমানোর চেষ্টা করি। আচ্ছা, আপার পার্টটাকে কমাইছি, তাই না? এখন এটা তো নর্মাল একটা বোতল, আমি জাস্ট অল্টার প্রেস করে ধরে নেন। আচ্ছা, কেউ কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? এখানে আমার লোগো ডান, কেউ কি কিছু দেখতে পাইতেছেন এখানের মধ্যে?
এক্সট্রা কিছু জি যেটা এখানে নাই কিন্তু আছে। কি দেখতে পাইতেছেন? ওয়াইনের গ্লাস। ভাইয়া, গ্লাস ভাইয়া। গ্লাস। এখন এই ধরনের লোগোগুলো হচ্ছে হলো গিয়ে নেগেটিভ স্পেস লোগো, ঠিক আছে? এই ধরনের লোগোর অনেক ডিমান্ড আছে, এই ধরনের লোগো অনেক ভালো চলে মার্কেটে। যদি একটু ক্লিয়ারলি দেখে এটা দিয়ে আর একটু সুন্দর হবে। কারণ এখানের মধ্যে আমি ইয়া করলাম, এন্ড এটাকে যদি ধরে আমি যদি উপরে নিয়ে যাই বা ক্লিক করেও ধরে নিতে পারি, উপরে দিয়ে হচ্ছে একটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, এখানে একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওয়াইনের গ্লাসের মতন। আর একটু ক্লোজ যাবে। হ্যাঁ, এখানে ওয়াইনের গ্লাস চলে আসছে। তো এই ধরনের লোগো হচ্ছে নেগেটিভ স্পেস। তারপর একটা ক্যাটস এন্ড ডগস এর একটা নেগেটিভ লোগো আছে, ক্যাট এন্ড ডগ টাইপের। ওইটা অনেক কমন একটা লোগো, এন্ড ওইটা খুব ফেমাস লোগোটা। এটাতে ক্লিক করলে হয়তো আমি পাইতে পারি নিচের দিকে। পাবো, পাবো কি পাবো না, পাবো কি পাবো না। আচ্ছা, এই যে এইটা, এখানের মধ্যে এইটা না, অ্যাকচুয়ালি এটা থেকেও আরেকটা আছে, সেটা হচ্ছে 4 হাত পা দিয়ে কিভাবে যেন একটা রেডি করছে আর কি। যে বইসা আছে কিন্তু এখানের মধ্যে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওখানের মধ্যে কুকুর অ্যান্ড বিড়াল দুইটাই আছে, এরকম আর কি। যেমন এই যে এইখানের মধ্যে দেখেন কি ওয়েতে সে হচ্ছে এখানের মধ্যে একটা কুকুর এবং হচ্ছে একটা বিড়াল বা দুইটা কুকুরের ছবি এখানে অ্যাটাচ করে দিছেন, ঠিক আছে? এই আর কি। এগুলো যদি বোঝা যায়, কিন্তু অনেকগুলা লোগো আছে, যেমন হচ্ছে ফেডেক্স এর লোগোতে আপনি বুঝেনি নাই যে হচ্ছে ওখানের মধ্যে একটা অ্যারো আছে, এটা কারো চোখে পড়ে নাই। এই আর কি। তারপরে যদি একটু ইয়াতে যাই, ব্যাকে যাই, একটু আগে একটা লোগো দেখুন, যেমন এইখানে এখানে আপনি কি কি দেখতে পাইতেছেন বলেন তো? এই লোগোটার মধ্যে এটাও নেগেটিভ স্পেস লোগো, এটার মধ্যে আপনার চোখে কি কি পড়তেছে? পেন। আচ্ছা, পেন। তারপর আর কিছু? শিয়ালের মুখ আর লেজ। আচ্ছা, সে মুখ আর লেজ। এখানে কিন্তু শিয়াল নাই, এখানে কিন্তু কলমও নাই, কিছুই নাই। কিন্তু আপনি কি হচ্ছে কি দেখতেছেন, ইলিউশন কি হইতেছে? এখানে এই যে পেনের নিপটা আছে, যেটা হচ্ছে ফাউন্টেন পেন আমরা বলি, অনেক আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। পাওয়া যায় অ্যাকচুয়ালি, অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে এন্ড রেয়ার হয়ে গেছে, খুব কম পাওয়া যায়। এন্ড এটা দিয়ে কেউ লেখেও না, কালি টালি ছড়া নষ্ট হয়ে যায়। সো এখানের মধ্যে একটা ওই পেনের একটা নিপের মতন আছে, আর এইখানে শিয়ালের ফেসের মতন একটা সিম্বল এখানে দিয়ে রাখছে। কিন্তু এইখানে কিন্তু কোথাও শিয়ালও নেই, এখানে কিন্তু কোথাও কলমও নেই। আমাদের ইলিউশন হইতেছে। এই ধরনের লোগো গুলাকে কি বলে? নেগেটিভ স্পেস লোগো। ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা টপিকে ফেরত যাই। লোগো মাস্ট বি কোম্পানির কাজের সাথে রিলেটেড হইতে হবে। এখন আপনি হয়তোবা নাই জানতে পারেন যে কোম্পানি কি কাজ করে। এখন তারা তো এখানে বলে দিবে আমার রিয়েল এস্টেট কোম্পানি, আমার হচ্ছে স্যাস প্রোডাক্টের কোম্পানি। স্যাস প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার রিলেটেড যে ইয়াগুলো আছে আর কি, ওই ধরনের কোম্পানি। সফটওয়্যার ডেভেলপ করে বা সফটওয়্যার বানায় বা ডিজিটাল ইউজ হয়, এরকম টাইপের যে কোম্পানিগুলো আছে, ওই ধরনের ইয়াগুলো স্যাস প্রোডাক্ট। তো ওই কোম্পানি, বা ধরেন রেস্টুরেন্ট লোগো হইতে পারে, এটা হচ্ছে রিসোর্টের লোগো। সো এক একটা লোগো এক এক রকমের আইডেন্টিটি বহন করে। সো এই আইডিয়াগুলো আপনি হচ্ছে গুগল থেকে পাবেন, ওটা ফ্যাক্ট না। এখন আপনারা যেটা আপনাদের মেজর জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কালার। আপনি রেস্টুরেন্টের লোগোতে ইয়েলো, অরেঞ্জ, রেড এটা ইউজ করতেই পারেন, কিন্তু রেস্টুরেন্ট লোগোতে আপনি ব্লু কালার ইউজ করতে পারবেন না। আপনাদেরকে কালার রিসার্চের ব্যাপারে আমি শুরুতেই আমি বলছিলাম যে কালারের ব্যাপারে আপনার চ্যাটজিপিটি থেকে এইভাবে রিসার্চ করবেন, কোন জায়গায় কি কালার ইউজ করতে হয় এটা নিবেন। আরো বেশি ভালো হয় আপনারা যদি হচ্ছে ইয়া থেকে কালারের ইয়াটা দেখেন, কি বলে এটারে, অ্যাডোব কালার থেকে যদি কালারের বিষয়টা যদি ধারণা নেন, ওইটা আরো বেশি ভালো হয়। এগুলো কিন্তু আপনাদেরকে বলা হয়েছে। সো কালার, ফার্স্ট অফ অল একটা লোগো বানাইতে গেলে আপনি যেটা মাথায় নিবেন সেটা হচ্ছে ফার্স্ট কথা কালার। সেকেন্ড হচ্ছে আমার লোগোটা যে আমি বানাচ্ছি কোন কোম্পানির জন্য বানাচ্ছি, অডিয়েন্স কারা। এখন ধরেন আপনাকে আমি বললাম যে আমার হচ্ছে একটা বেবি ফুডের আইটেম, আমি হচ্ছে বিজনেস শুরু করবো, আপনি আমাকে একটা লোগো বানিয়ে দেন। আপনি কি করলেন, একটা বড় মানুষের একটা ফেস দিয়ে একটা ম্যাসকট লোগো আমাকে বানিয়ে দিলেন। এখন বেবি আইটেমের প্রোডাক্ট লাইক ধরেন যে সেরেলাক, যেটা আমরা বলি আর কি, সেরেলাক কি বড় মানুষটা খাবে? অবশ্যই না। সেরেলাকটা কিন্তু বড় মানুষ খাবে না। তো সেরেলাক যদি বড় মানুষটা না খায়, সেই ক্ষেত্রে তাহলে আপনার অ্যাকচুয়ালি লাভটা কি হইতেছে আর কি? আপনার লোগোটা তো মিনিংফুল হইলো না। লোগো মিনিংফুল হইতে হবে মেইনলি। লোগোটা আপনার কোম্পানির সাথে যখন মার্চ হবে বা কোম্পানির সাথে যখন রিলেটেড হবে,
তখনই ওই লোগোটা অ্যাকচুয়ালি মিনিংফুল হবে। ঠিক আছে, এটা ভাইয়া, গেল একটা। জি। হ্যালো, এখানে যেটা ক্যাটের লোগো দেখা যাচ্ছে, আপনার মাউস যেখানে ঘুরতেছে ওইটার মধ্যে আসলে ক্যাট বোঝা যাচ্ছে? এটা হ্যাঁ, তো, এই যে বিড়ালের এটা না, মাথা। এটা না, এটা এটা, না, এই যেটা হলুদ, আপনার দাঁড়ান। মাউস দিয়ে ঘুরেছেন যে, হ্যাঁ, এখানে কোনটা? এখানে, এখানে দেখেন, এই এখানে ফেডেক্স, চারটা লোগো একসাথে আছে, দেখেন হ্যাঁ, নাকি? হ্যাঁ। এই- হ্যাঁ, এখানে ক্যাটের লোগোটা দিয়ে কি কোনো আসলে কিছু আইডিয়া পাওয়া যাবে? আচ্ছা, এই যে এই ক্যাট, হ্যাঁ, ক্যাটের এখানে, হ্যাঁ এখানে রাস্তা আছে, রোড। ক্যাট কিসের কোম্পানি? ক্যাট হচ্ছে এক্সকাভেটর, ভেকু, বা হইতেছে যে মাটি কাটে, ড্রিল মেশিন করে, ক্রেন, এগুলার কাজ। এগুলা কিসে বেশি ইউজ হয়? রোডে। সেই যে মাঝখানে যে ইয়েলো পার্টটা দেখতেছেন, এটা রোড। এটাও একটা নেগেটিভ স্পেস লোগো। ও, এখানে খেয়াল করেন, এই যে রাস্তা, আপনি যদি কোনো মুভিতে দেখেন, দাঁড়ান আমি আপনাকে একটা ওয়ালপেপার দেখাই ভাই, তাহলে আপনি একদম ক্লিয়ারলি বুঝবেন। আমি তো মনে হচ্ছে বিড়ালের ছবি, হাইওয়ে। আমিও ওইটা বুঝতে চাচ্ছিলাম আর কি, হাইওয়ে বিড়ালের ছবি। ওয়ালপেপার, ওয়ালপেপার যদি দেই, এই যে এইখানে ওয়ালপেপারটা আপনি কেমন, হাইওয়েটা কেমন দেখতেছেন দেখেন তো। এই যে ত্রিভুজ দেখতেছেন, সে তো এই জিনিসটা এখানে অ্যাড করছে। এই যে সে তো এই জিনিসটা এখানে অ্যাড করছে, দেখেন খেয়াল করেন, এই ত্রিভুজটাই তো সে এখানে অ্যাড করছে। ক্লিয়ার? এখন হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। আর লোগোটা ফার্স্ট অফ অল আপনার কোম্পানির সাথে রিলেট যেন করে, যেমন এটা হচ্ছে কি, এটা একটা রিলেটেড কিন্তু মিনিংফুল লোগো, যেহেতু হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে সে কনফ্লিক্ট করতেছে, তার বিজনেস এটা নিয়ে, সেটার মধ্যে নেগেটিভ স্পেস দিয়ে কি করলো, একটা রোডস এর একটা সিম্বল দিয়ে দিল, গেল একটা পয়েন্ট। তারপর হচ্ছে এটা অবশ্যই তার কাজের সাথে রিলেট করতেছে। তারপরে আপনার কালার, রোডস অ্যান্ড হাইওয়ে হচ্ছে হেভি কনস্ট্রাকশন টাইপের কিছু জিনিসপত্র, এন্ড কনস্ট্রাকশন আইটেমের মধ্যে হলুদ কালারটা ইউজ হয়, এটা কমন। যদি আমি এখানে এটাও দেখাই, দাঁড়া আমি এটাকে অ্যানিমেশন অফ করে নিই। কনস্ট্রাকশন লোগো কালার যদি সার্চ দেই, এখন দেখেন ইমেজে যাই, কনস্ট্রাকশন লোগোতে কিন্তু সবাই ইয়েলো অ্যান্ড ব্লুটাই রেফার করতেছে, বা অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক এগুলা রেফার করতেছে। বেশিরভাগই এই ধরনের কালার, ইয়েলো টাইপের কালার। তো আপনার চ্যাট জিপিটি যাওয়া ছাড়াও কিন্তু আপনি বুঝতেছেন এখানে ইয়েলো কালারটা ইউজ করবে বা করতে হবে। এই যে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ বলেন বা নেগেটিভ স্পেস লোগো বলেন, যাই বলেন না কেন, ওই লোগো। দাঁড়ান, এখানে আসছে মনে হয়, নিচের দিকে চলে গেছে, এটাকে দেখলাম। আচ্ছা, এইখান থেকে দেখেন, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ বলেন, অ্যাবস্ট্রাক্ট বলেন, যাই বলেন, সেই ধরনের লোগো। এটাও জিওমেট্রিক্যাল শেপ লোগো। আচ্ছা, গেল। সো আমি কি কি বললাম, একটা লোগো আপনি করার সময় কি কি জিনিস মাথায় রাখবেন একটু বলেন তো শুনি, একজন একজন করে বলেন। প্রথমে কোম্পানির সাথে মিল থাকতে হবে। কোম্পানির সাথে মিল থাকলে হবে নাকি কোম্পানির কাজের সাথে মিল থাকতে হবে? কাজের সাথে, কাজের সাথে। আচ্ছা, আচ্ছা, কাজের তারপরে সাথে মিল থাকতে হবে। তারপর? প্রোডাক্ট লোগোর কালার কি রিলেটেড হতে কালার হবে। হবে? আচ্ছা, যেই ভাই বলতেছেন ওই ভাই আগে বলেন, তারপর আমি আসতেছি, সমস্যা নেই। ভাই বলেন। তো প্রোডাক্ট রিলেটেড হতে হবে আচ্ছা, লোগোটা। প্রোডাক্ট রিলেটেড হতে হবে, ওই কাজের সাথে সিমিলার জিনিস, একই জিনিস। তারপর মিনিংফুল আর হইতে হবে। কালারটা ওই, কালারটা রিসার্চ করে নেবেন, কালার তো এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ করতে পারবেন না, কালারের ব্যাপারটা রিসার্চ করে নেবেন। লোগো মিনিংফুল হইতে হবে। আচ্ছা, একটা লোগোর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট কোন জায়গায় একটু বলেন তো। ধরেন আমি একটা দোকানে গেলাম বা একটা কোম্পানিতে গেলাম, ধরেন আমি কেএফসি তেই ঢুকছি, এখন ঢুকার পরে কেএফসি লোগো আমার মনে নাই। আমি পরে আপনার এসে আমি আপনার খাওয়া দাওয়া শেষে এসে বললাম যে ভাই ওই দিন একটা রেস্টুরেন্টে গেছিলাম, খাবারটা অনেক ভালো, অনেক ইয়া। এখন আপনি আমার কাছে নাম জিজ্ঞেস করলেন, আমি আর নাম বলতে পারলাম না। এখন আপনি আমার জিজ্ঞেস করলেন লোগোটা দেখতে কেমন, লোগোটাও আমার মনে নাই। ধরেন যে এই লোগোটা কি মেমোরেবল? অবশ্যই না, এই লোগোটা মেমোরেবল না। এটা সূর্যের হাসি ক্লিনিকের মতন হয়ে গেছে কিছুটা লোগো। কারণ আপনি কনফিউজড হয়ে যাবেন যে আয় হ্যাঁ এটা কোন লোগো ছিল, জানো লোগোটা যেন দেখতে কেমন ছিল, আপনি কনফিউজড হয়ে যাবেন। তো এই যে আপনি যে কনফিউজড হয়ে যাবেন, তার মানে কি লোগোটা আপনি মনে রাখতে পারতেছেন না। এন্ড লোগো মাস্ট বি মেমোরেবল হইতে হবে, যেন আপনার একবার দুইবার দেখাতেই যেন লোগোটা একদম চিরজীবন আপনার মাথার মধ্যে সেট হয়ে যায়, যে এটা হচ্ছে
এইটার লোগো। ধরেন আমি কেএফসি তে খাই, এখন আপনার তো আমি লোগো বলতে পারি না, আপনিও বুঝতে পাইতেছেন না, আমার মনেই আসতেছে না। তো এটা কি লোগোর সার্থকতা হইলো? লোগোটা যে বানাইলেন, এটা সার্থকতা থাকলো না। সো লোগো মাস্ট বি, এটা তো কোম্পানির সাথে কাজের সাথে রিলেট হইতে হবে, কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। সবকিছুর পরে আপনার হচ্ছে, সবকিছুর ঊর্ধ্বে আর কি, পরে না actually, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার মাস্ট বি লোগো মেমোরেবল হইতে হবে, যেন এক দেখাতেই আপনার মনে পড়ে যেটা ওই কোম্পানির লোগো। লাইক ক্যাট, যেটা হচ্ছে কনস্ট্রাকশন লোগো, এটা আমরা সবাই চিনি, বাচ্চা থেকে বুড়া সবাই চিনে ক্যাট কোম্পানির লোগো। তারপরে গেল বাটা, বাটা কি আপনার চিনানো লাগবে? প্রাণের লোগো, আপনার মনে থাকবে না? তারপর বোম্বে সুইটস, বাংলাদেশের কোম্পানিগুলো বলতেছে, বোম্বে সুইটস মনে থাকবে না আপনার? আকিস কোম্পানির মোজো, এটার লোগো কি কারো কি, কেউ কি ভুলবে? একবার দুইবার দেখাতেই মনে হয়ে গেছে না? এন্ড এটার জন্য যদিও অনেক কিছু ম্যাটার করে, একটা জিনিস মনে রাখার পিছনে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আছে, অনেক কিছু আছে, সেটা কোম্পানির পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা কিন্তু লোগো দেখেই কাজগুলো করি, আর লোগো দেখেই বিষয়গুলো মাথায় রাখি, মনে করি বা মনে রাখি বিষয়টা। সো আপনারা লোগোগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো আপ করবেন, ঠিক আছে? স্যার একটা যদি, কথা, জি বলেন আপু। স্যার আমি একটা করছিলাম, অবশ্যই যে বুঝতে হবে। আপু আপনার কথাটা কেটে কেটে আসতেছে। মানে স্যার আমি একটা লগো করছিলাম, লগো হিসেবে বুঝতে হবে। লোগো করছিলেন, লোগোটা আমাকে একটু দেখান, দেখি কোথায় দিচ্ছেন বা কোথায় দিতে চাচ্ছেন, দেন আমি হচ্ছে দেখি। আপনার কথাটা না কেটে কেটে আসতেছে, এই জন্য হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, জান্নাতুল নাইম আপু মনে হয়। এটা কি লোগো আপু? ফার্স্ট অফ অল ফন্ট ভালো হয় নাই। এটা না আমি আচ্ছা দেন, কোন লোগোটা আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের হচ্ছে 312 নাম্বার, তাই তো? 312 নাম্বার ব্যাচ। আপনি গ্রুপে দেন বা অন্য কোথাও দেন, সমস্যা নেই আপু। দিয়ে আচ্ছা এখানেই দিছেন, সমস্যা, আমি চ্যাটে পাইছি। এটা তো আপু লোগোর মধ্যে হইলো না, কারণ কিভাবে লোগোর মধ্যে, কোনোদিন কারো চোখ কি লাল হয়? এন্ড লোগোর ফন্ট, এখানে লোগোর ফন্ট একটা ম্যাটার করে। লোগোর ফন্টের মধ্যে অনেক মারপ্যাচ আছে। আপনার লোগো যদি আপনাকে ফন্ট বলে মডার্ন ফন্ট, মডার্ন ফন্ট কোনগুলা, সেটার মধ্যে কোনটা বেস্ট, কোনটা ট্রেন্ডি, ওইটা আপনার ইউজ করতে হবে। তারপরে হচ্ছে লোগো যদি বলে যে আমার হচ্ছে প্লেফুল টাইপের ফন্ট হবে, প্লেফুল টাইপের ফন্ট হচ্ছে ধরেন এইটা, ধরেন চিপসের প্যাকেটের সময় একটা ফন্ট ইউজ করছেন, আপনার মনে আছে? আপনাদের ওই ক্রাঞ্চি বাইটের মধ্যে যে লেখাটা যে ইয়া করছিলাম, একটু ফুলা ফুলা কেমন যেন বাবুল গামের মতন ফুলা আছে, লাইক এই যে এইটা, এই এই ধরনের ফন্ট গুলো হচ্ছে কি প্লেফুল টাইপের ফন্ট। এই ফন্ট গুলো কোথায় ইউজ হয়? এই ফন্ট গুলো ইউজ হয় বাচ্চাদের কোন আইটেমে, কিডস আইটেমে এই ধরনের ফন্ট ইউজ হয়। দেখতে কিছুটা ক্যান্ডির মতন মনে হয়, চকলেটের মতন মনে হয়, বা একটু গোলগাল ফুলা ফুলা মনে হয়, এই ধরনের ইয়াগুলো হচ্ছে প্লেফুল ফন্ট। এটা ক্লায়েন্ট বলে দেয়। যদি আমি হচ্ছে ইয়াতে যাই, অন্যান্য কোনো কন্টেস্টে যাই, এখানেই লিখি প্লেফুল লোগো, আসবে অবশ্যই, এখানে থাকবে ডিজাইনে আই ক্যাচি প্লেফুল লোগো, প্লেফুল লোগো, ওকে পাইছি। এখানে সব প্লেফুল লোগোর কথা সে বলেই দিছে। যদি আমরা লোগোতে যাই, এইখানে সে কি করছে, ম্যাসকট টাইপের লোগো ইউজ করছে, কিন্তু এই যে ফন্টটা খেয়াল করেন, এর ফন্টটা খেয়াল করেন, এর ফন্টটা কিরকম, একটু রাউন্ডেড রাউন্ডেড না, একটু গোল গোল না? এটা কিন্তু কর্নার গুলো শার্প না, আমি যদিও জুম করতে পারতেছি না, এটা কর্নার গুলো কিন্তু শার্প না, ঠিক আছে? আচ্ছা একটা মজার জিনিস পাইছি, দেখেন এই লোগোটাতে 5 স্টার সে দিছে, তাই না? সে 5 স্টার দিছে। এখন ক্লায়েন্ট দেখেন কমেন্ট করেছে, প্লিজ ডিলেট দা, কি লেখছে, অপস্ট্রফ, এটা কি, মনে হয় এই প্রাণীটার কথা কইছে, আফটার ফ্রেন্ড এন্ড মেক দ্য লেটার। এর কথা বলছে, কোনটা কথা? ওই ফ্রান্স এর এস এর পরে যেটা কমা টাইপের ও দিছে ও ওইটা। ও ওটা, আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিতে বলছে। তারপর হচ্ছে আফটার ফ্রেন্ড এন্ড মেক দ্য লেটারিং লেস চাইল্ডিশ, লেটারিং লেস চাইল্ডিশ, তার মানে এটা বেশি চাইল্ডিশ হয়ে গেছে, আর একটু মডার্ন হইতে হবে। কিন্তু এটাতে আমরা কি ক্লিয়ার আইডিয়া পাই, ক্লায়েন্ট কিন্তু একদম ক্লিয়ারলি এটা পছন্দ করছে, সে তার চেঞ্জ গুলো বলছে। বাকিগুলো দেখি, এখানে সে কোনো কমেন্ট দেয় নাই। এটা দেখি, এটাতেও সে কোনো কমেন্ট দেয় নাই। এটা দেখি, এটা তো কমেন্ট নাই। আচ্ছা মাসুদ আর এটাতে দিছে, এটাতে কমেন্ট,
এই যে দেখেন মাসুদ আরের মধ্যে এখানে সে একটা কমেন্ট করছে, ঠিক আছে? তো এই কমেন্ট গুলো দেখে যদি আমরা কারেকশন করে ডিজাইন গুলো আপলোড দেই, রি-আপলোড করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উইন হওয়ার চান্সেস অনেক বেশি। অনেক বেশি মানে কি, অনেক বেশি। দেখেন সে কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে তার কি চাইতেছে। এখন ওরা হচ্ছে কি করতেছে জানি না। কত ডলারের কন্টেস্ট? $25। আমি বলি টাইমও আছে 4 দিন। আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিই। আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিতেছি। আপনার ইমেজ ট্রেস দেখছেন না? আপনার ইমেজ ট্রেস দেখছেন? এটার মধ্যে কি করবেন আমি আপনাকে বলি। কই গেল লোগো? আচ্ছা, এইটারে ধরবেন। এটা একদম ক্লিয়ার কনসেপ্ট। এইখানে মডার্ন ফ্রন্ট দিবেন, হালকা মডার্ন ফ্রন্ট দিবেন। ফন্টের নাম আমি বলে দিই, ফন্টের নাম হচ্ছে নেক্সা। নেক্সা দিয়ে করবেন। এখানে নেক্সা দিয়ে করবেন, এটাকে সেম করবেন, চেঞ্জও করবেন না। এটা এআই জেনারেটেড ইমেজ, মাথায় রেখেন, এটা কিন্তু এআই জেনারেটেড। সো এইটাকে হচ্ছে আপনি এক্সাক্ট সিমিলার কপি করবেন। কপি করে ক্লায়েন্ট যে এখানের মধ্যে যে ভুলগুলো ঠিক করতে বলছে সেটা করবেন। আপনি 100% না হইলেও 80% শিওর থাকেন এটা উইন উইন হওয়ার চান্স আছে, ঠিক আছে? কারণ এটা 4 নাম্বার পজিশনে আছে এই লোগোটা, এন্ড এখানে ক্লায়েন্ট তার অ্যাকচুয়াল নিডটা সে ক্লিয়ারলি বলে দিছে। সো এটা করেন, যারা পারেন পসিবল করেন। আচ্ছা গেল। সো প্লেফুল ফন্ট কোনগুলা? এই ধরনের। এখন মডার্ন ফন্ট কোনগুলা যদি আমরা এটাতে যাই আবার দেখি এটার মধ্যে। এই যে এটা হচ্ছে মডার্ন ফন্ট। এটা কিন্তু প্লেফুল ফন্ট না, এটা মডার্ন ফন্ট। সো ফন্টের ব্যাপারগুলো কোন লোগোতে কোন ধরনের ফন্ট যায়, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ভেবে চিন্তে তারপরে কাজ করতে হবে। এটা 250 কানাডিয়ান ডলারের কাজ। ভাই ভাই, প্রায় কত টাকা? 18,000 টাকা হইতে পারে খুব সম্ভবত, 22,000 টাকা। এত বেশি? একটা কানাডিয়ান ডলার ইজিক্যাল টু কত? 250 কানাডিয়ান ডলার দেখি, 1 সিএডি দিয়ে দেখি, 88 টাকা। ওকে, ঠিক আছে, ভালো। এই আর কি। আচ্ছা, মোটামুটি কি সবাই ক্লিয়ার হয়েছেন যে লোগোর কিভাবে কি করতে হবে, লোগো কিভাবে বের করবেন, রিসার্চ করবেন? স্যার এটা একটু বলে দেন, কি চেঞ্জ করব বিজনেস কার্ড? কোনটা আপু? আপনি কি হচ্ছে ইয়াতে দিছেন নাকি? ও আচ্ছা, ওপেন করে দেখি। ফার্স্ট অফ অল বিজনেস কার্ডের কিছুই হয় নাই। বিজনেস কার্ডের মধ্যে কোনোদিনও এই ধরনের ফন্ট ইউজ হয়? কোনোদিনও না, এই ধরনের ফন্ট ইউজ হয় না। গেল এই একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আপনার অ্যাড্রেস লাইন এখানের মধ্যে এত মাঝখানে কেন? আপনার তাহলে সেফটি মার্জিন বা গ্রিড এরিয়া বা এই সেফটিটা দিছেন কেন? আপনার যদি এটা মিডলেই বসাইতে হয় তাহলে আপনার সব মিডলে থাকবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার এটা কই? এটা হইতেছে মিডল থেকে ডানে চেপে আছে, এটা মিডলে আছে, এর উপরটা হচ্ছে মিডলের থেকে ডানে চেপে আছে। তাহলে এটা কিভাবে হইলো? এটা এক হয় আপনার মিডলে হবে, সরি, এই যে এখানে সেন্টার তো দেখাই যাইতেছে, দেখেন সেন্টার একটাও নাই। আর কালার, এই ডিপ কালার সাথে আপনি যদি গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট দেন, এইখানে যেমন গ্রেডিয়েন্ট দিচ্ছেন এইখানে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন না, এখানে আপনার হোয়াইট কালার দিতে হবে। কারণ নামের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিলে যখন আপনি এটা প্রিন্টে যাবেন এটা টোটাল ড্যামেজ হয়ে যাবে, টোটাল নষ্ট হয়ে যাবে। তারপরে ইমেইল, ফোন নাম্বার যা কিছু আছে এগুলো একটা সিরিয়ালে থাকবে অথবা মিডলে থাকবে, মিডলে দিলে ওইভাবে বুঝা শুনে দিতে হবে। তারপরে লোগো, লোগো তো মিডলে অ্যালাইন নাই, বক্সটাও মিডলে অ্যালাইন নেই, এখানে মাঝখানে একটা লাইন নিছেন, মিডলে অ্যালাইন নেই, এটা তো সম্পূর্ণটাই ভুল আপু। A to Z সব ভুল। এগুলো আপনার কারেকশন করতে হবে, ঠিক আছে? এই তো। আর কারো কোনো কোশ্চেন বা কোনো ইয়া আছে থাকলে বলতে পারেন। এইচডাব্লিউ আছে। এইচডব্লিউ কি করছেন লাস্ট ক্লাসের? থাকলে মেইলে, সরি হোয়াটসঅ্যাপে দেন আমাকে, আমি হচ্ছে এইচডব্লিউ গুলো চেক করি। মেসেঞ্জারে, ভাইয়া ভাইয়া আমি গ্রুপে দেওয়া আছে, গ্রুপে? আচ্ছা যাচ্ছি আমি। ফেসবুক জি গ্রুপে। ভাইয়া, কে কে যেন কি বলতে আচ্ছা ভাইয়া, নিছিলেন, বলেন ভাইয়া। ভাইয়া আমি কয়েকটা ক্লাস মিস করছিলাম বুঝছেন। আপনি কি পোস্টার ডিজাইন দেখাইছিলেন আমাদের? বিলবোর্ড ডিজাইন দেখানো হয়েছিল, পোস্টার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন সবগুলো প্রায় সিমিলার ডিজাইনই, এই আর কি। আচ্ছা স্যার, শেপ বিল্ডার টুলের ব্যাপারে তো আপনি আপনাদেরকে কোশ্চেন করলাম, আপনারা তো কোশ্চেন অ্যান্সার দিলেন না। 1 সেকেন্ড, একটু টাইম দিবেন আমাকে, 1 মিনিট।
আচ্ছা আচ্ছা, শেপ বিল্ডার টুলটা তো আমি আপনাদেরকে আপু বললাম যে হচ্ছে ইয়ার ব্যাপারে, কিন্তু আপনারা তো তখন কিছু রেসপন্স করলেন না। আচ্ছা, এটা হচ্ছে রাজীব ভাইয়ার হোমওয়ার্ক। আর আর কার হোমওয়ার্ক? মেইল অ্যাড্রেস দেন, যারা মেইলে দিছেন, যারা ইয়াতে দিছেন। ভাইয়া এখানে ইনস্ট্রে দিছিলাম ভাই, এখানে আপনি মানে কি অ্যাপ্রুভ করেন নাই? মনে হয় অ্যাপ্রুভ হয় নাই ভাইয়া, দাঁড়ান চেক করতেছি। এটা খোরশেদুল আলম ভাইয়ার, অ্যাপ্রুভ করে দেই। এটা কি? দাঁড়ান, রিসেন্ট অ্যাক্টিভিটি, মি মার্শাল চৌধুরী। ভাইয়া এটা অ্যাকচুয়ালি কি জিনিস? আচ্ছা, ভেক্টর ইলাস্ট্রেশন ভাইয়া হইছে। এখানে শেপ গুলা দেখেন, তাও চেষ্টা করছেন, কিন্তু এখানে চোখ মিলে নাই, ইয়া মিলে নাই। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এইখানের মধ্যে একটু রিলোড দিয়ে নিই, রিলোড দিলে বাকিটা আসবে। আর আজকে লাস্ট ক্লাস এই ব্যাচের? না, আজকে লাস্ট ক্লাস না। আপনারা যাদের হচ্ছে ফটোশপ, ফটোশপ হয় নাই আপনাদের, তো ফটোশপ হয় নাই, ফটোশপটা আপনারা হচ্ছে 316 নাম্বার ব্যাচের সাথে করবেন। ক্লাস টাইম হচ্ছে 8টা থেকেই, কিন্তু রবিবার আর মঙ্গলবার, তাই তো? সবাই তো জানা আছে, তাই না? আচ্ছা, এটা ভালো হয়েছে মোটামুটি, হ্যাঁ, খুব ইয়ানি কাজ করা হয়েছে। এটা ভালো লাগছে আমার কাছে, এটা আসলেই ভালো হয়েছে। কালারটার একটু বুঝে শুনে দেওয়া উচিত ছিল, যাই হোক সমস্যা নাই। এটাও ভালো হয়েছে। এটা চিপসের প্যাকেট হচ্ছে রাজীব ভাইয়া দিছে, ভালো। এটা হচ্ছে তাহমিদ, তাবিব ভাইয়া দিছে। ভাই এখানে কালার স্যার কম্বিনেশন এটা এন্ড আমি হচ্ছে। আচ্ছা, এটা আপনি? স্যার এটা আমি মুন্নি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, মনি আপু। এখানের মধ্যে আপনাকে আমি ওইদিন কি কারেকশন দিছিলাম, আপনার মনে আছে? আপনি কারেকশনটা কি করছেন? দেখেন, সি আর এর স্যার নিচে, আপনি আর ইউ এর নিচে, ইউ এন এর নিচে, এন আবার সি এর নিচে, এইচ আবার এটা নিচে, আর কি নিচে 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 নিচে। এত নিচে গেলে কিভাবে হবে? স্যার তখন দেখাই দিছিলেন, পরে আবার ওটা ভুলে গেছি। আরে আল্লাহ, আপু সমস্যা নেই, ব্যাপার না। একটু ট্রাই করবেন, আমি বলি। আপনি হচ্ছে একবার যখন অফসেট পাথ করবেন, তখন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, তখন ওইটা নিচে উপরে চলে যাবে, তখন আপনার কাজ করতে ইজি হবে। ঠিক আছে? হ্যালো ভাইয়া, জি ভাইয়া। আপ- এই যে চিপসের জি তিনটা স্যার। পার্ট, তিনটা পার্ট আছে। এখন হুম। কথা হচ্ছে মকআপের মধ্যে বসানোর সময় তো তিনটা গুলো বসাবো কিভাবে? ওই যেটা আপনি চিপসের যেটা একটাই দিছেন বসান না, ওইটার আপনি মধ্যে তো একটাই শুধু একটা পেজই আছে, আপনি মানে একটাই এক- বসান। বাকি অংশটা ওই এটা অটো কেটে যাবে না? না না ভাই, বুঝেন নাই, মক আপ তো মক আপ, ওটা আপনার প্রেজেন্টেশন। এখন আপনি ধরেন আপনি পটেটো ক্র্যাকারস একটা কিনা খাইতেছেন, মানে আপনার দেখার দরকার আছে পটেটো ক্র্যাকারস কিভাবে বানাইছে? দরকার নাই তো। আপনার হাতে কি আছে? পটেটো ক্র্যাকারস একটা রেডি প্রোডাক্ট আছে, টান দিয়েছেন, খুলছেন, ছিঁড়ছেন, খাইছেন, শেষ। ওইখানেই না ঝামেলা এটা শেষ। আমি বলি ভাইয়া, শুনে তিনটা শুনে পার্ট। শুনে ক্লিয়ার করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখানে 3টা পার্ট তো আপনি ডিজাইন করে ক্লায়েন্টকে দিবেন। আচ্ছা এটা আচ্ছা। ক্লায়েন্টের পার্ট। ক্লায়েন্ট তো দেখতেই আছে যে এইটা হচ্ছে আমার পিছনের সাইডে এই লেখা আছে, এটা এরকম হবে। কিন্তু এটা যখন আমি প্রিন্টে যাব, এটা মানুষের হাতে আসবে, তখন ওটা দেখতে কেমন হবে, এজন্য আপনি ফ্রন্ট পার্টটা দিয়ে মক আপ করে দিছেন, তাই না? ফ্রন্ট পার্টটা দিয়ে আপনি মক আপ করে দিছেন, শেষ। ওখানে কাজ তো ওইখানেই শেষ। ঠিক আছে বুঝেন ভাই। নাই? এই আর কি। এটা গেল। ওকে, এটা মোটামুটি ভালো হয়েছে, কাছাকাছি। গুড। ভাই তো একদম পুরা, রাজীব ভাই তো একদম পুরা টাইনা টুইনা বাইরে নিয়ে এসে পড়ছে, ভাইরে ভাই কঠিন। ডোরেমনের মাথা চ্যাপ্টা করে ফেলছে। এটা কে? ফয়েজ আহমেদ ভাইয়া, রব ভাইয়া। ডোরেমনের মাথা রেখাইটা ফেলছে। ডোরেমনের এখানে কেউ মনে হয় লাঠি টাঠি দিয়ে বাড়ি দিয়েছিল। যাই হোক। ওকে, এটা কার? জান্নাতুল নাইম আপু। আপু, ওই দিন তো আপনারা মনে করছেন আপনি কাজ টাজ করেন নাই, এখন দেখি আপনি তো খুব ভালো কাজ করেন। আছেন নাকি আপু? আছেন আছেন। আমি ফার্স্টে মনে করছিলাম আপনি হয়তো হোমওয়ার্ক দেন না, আপনার তো আমি ঝাড়ি ঝুড়ি মেরে একাকার অবস্থা করে ফেললাম, পরে দেখি আপনি তো ভালোই কাজ করেন। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। যেমন এখানে এই যে জান্নাতুল নাইম আপু হচ্ছে একটা চিপসের প্যাকেটের মকআপ ইউজ করছে, এই মকআপের কিন্তু কিন্তু ব্যাক সাইডও আছে, আর আপনার যদি মনে হয় এই ধরনের মকআপ আপনি ইউজ করেন, ব্যাক সাইড সহ মকআপ করে দিবেন, তাই তো হইলই। এখন আপনি ফ্রন্টের মধ্যে তো ব্যাক সাইডকে কোনোভাবেই শো করাতে পারবেন না, ফ্রন্ট ফ্রন্টই, ব্যাক ব্যাকই, সো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন, তাইলেই হবে। এই তো, আর কি। আচ্ছা, এটা কার? হালিম আক্তার আপু। প্যাকেজিং ডিজাইনটা আপু ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ক্লিন ডিজাইন হয়েছে, অনেক ক্লিন ডিজাইন হয়েছে। একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এই যে এখানে যেমন একটা ভাঁজ দিচ্ছেন, এখানে আমার একটা ভাঁজ দিতে হবে। এগুলা ব্যাপার না, এগুলো হচ্ছে কিভাবে করবেন, একটা প্যাকেট হাতে নিবেন,
আজকে থেকে যারা প্রপার ভাবে ডিজাইন করার টার্গেট রাখছেন, ঘরের মধ্যে যত ধরনের প্যাকেট আসবে, যত ধরনের ডিজাইনার আইটেম পাবেন, প্রিন্টেবল নন প্রিন্টেড যা পাবেন, সব সেভ করে রাখবেন, সব ড্রয়ারের মধ্যে স্টোর করে রাখবেন, জমাবেন মেনলি। কেন জমাবেন? ওইটা থেকে ডিজাইন আইডিয়া নেবেন। আপনি অনলাইনে রিসার্চ করে যতটুকু না আইডিয়া জেনারেট করতে পারবেন, এর থেকে বেশি আইডিয়া পাবেন হচ্ছে আপনার হাতের কাছে যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো দেখে, কারণ ওগুলো অলরেডি অ্যাপ্রুভড অ্যান্ড ওটা মার্কেটে চলতেছে। সো আপনার ধরে নিতে হবে আপনিও ভাত খান, আমিও ভাত খাই, ঠিক আছে না? এখন হয়তোবা এক একজন এক এক ধরনের ভাত খাই, এক এক জাতের ভাত খাই, তাই না? কিন্তু ভাত তো খাইতেছি, বিষয়টা এই জায়গার মধ্যেই কমন। এখন কাস্টমার ক্লায়েন্ট যেই মার্কেটে যে জিনিসটা অ্যাভেলেবেল, ক্লায়েন্ট ওই ঘুরে ফিরে ওই জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, ওই ধরনের ডিজাইনই ক্লায়েন্ট পছন্দ করে। সো আপনার মাপের ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে যাইতেছেন। আপনার ব্লিড এরিয়া তো আপনি জানেনই, 0.125 বা 0.25 হইতে পারে। যেমন একটা কিবোর্ডের বক্স যদি আপনি বানান, সেই ক্ষেত্রে আপনার 0.25 হবে। একটা টিভির বক্স বানান, 0.25 হবে, কারণ এটা একটু বড় ডিজাইন, বড় বক্স। সো এটার মধ্যে একটু ব্লিড এরিয়াটা বড় হইতে হবে। এটা কমন জিনিস, এটা আপনাদেরকে বলা হয়েছে। সো ওই বক্সগুলো যখন কালেক্ট করবেন, ওই বক্সগুলো যখন আপনি দেখবেন, ওই বক্সগুলো রিডিজাইন করার ট্রাই করবেন, ওগুলারে পোর্টফোলিওতে অ্যাড করবেন। দেখবেন পোর্টফোলিও মার্কেট প্লেস থেকে আপনি অর্ডার পাওয়া শুরু করে দিচ্ছেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? হ্যালো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এইভাবেই করবেন। এন্ড আপনার লোগো প্র্যাকটিস করেন, লোগো সম্বন্ধে আইডিয়া জেনারেট করেন। এন্ড আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করতে চান, আমার রিকমেন্ডেশন হবে প্যাকেজিং ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট তো লাভ নাই এখন। প্যাকেজিং ডিজাইন আর হচ্ছে ওই যে স্টেশনারি ডিজাইন, যেটা আর কি কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন, এগুলো ডিজাইন করেন। এই দুইটার হচ্ছে ডিমান্ড সবচেয়ে হাই, প্যাকেজিং ডিজাইন সবচেয়ে টপে আছে, এরপরে করতে পারেন টি শার্ট ডিজাইন। এই আর কি, এগুলা নিয়ে ভাবেন, এগুলা নিয়ে চিন্তা করেন। ওকে, তাহলে আপনাদের এই টাইমের, এই শিডিউলের এই টাইমের ক্লাসটা আজকেই শেষ। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস হবে আগামীকাল, রেগুলার আর কি। আগামীকাল হচ্ছে তো ওই যে 316 সাথে ক্লাস করবেন। এরপর থেকে নেক্সট উইক থেকে রেগুলার রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা 8টার সময় ক্লাস শুরু হবে, ঠিক আছে? ভাইয়া, বুধবারে তাহলে আর কোনো ক্লাস হচ্ছে না? না না, বুধবার আর কোনো ক্লাস হচ্ছে না। আপনাদের নেক্সট ক্লাসটা আগামীকাল, ফটোশপের ক্লাস নাম্বার 2, ঠিক আছে? নেক্সট ক্লাস আগামীকাল, কাল 8টার সময়। আগামীকাল 8টার সময়। আপনাদের তো টাইমের প্রবলেম ছিল, এই জন্য সেম টাইমেই রাখছি, এন্ড অফিসে আমি বলে দিছি। আর বিষয়টা হয়েছে যে আপনাদের যে প্রবলেম অনেক দিন হয়ে গেছে, এটা নিয়ে হচ্ছে অফিসের সাথে আমার একটু বার্গেনিং করা লাগছে, কারণ ওরা তো অ্যাকচুয়ালি ক্লাস শিডিউলের বিষয়গুলো ওনারা জানে না, এটা হচ্ছে টিচাররা জানে। And আপনাদের যে আগের মেন্টর ছিল উনি হচ্ছে ওটা ক্লিয়ার করে দিয়ে যায় নাই, সম্রাট স্যার যে উনি হচ্ছে ক্লিয়ার করে দিয়ে যায় নাই যে এই ব্যাচের এতগুলো ক্লাস বাকি আছে, ওই ব্যাচের এটা বাকি ওইটা বাকি, এই জিনিসগুলো মেনশন করে দিয়ে যায় নাই। তো যার কারণে এই প্রবলেমটা হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে, আমি আপনাদেরকে ক্লাস তো আর না করে ফেরত দিতে পারবো না। তো আমি যেভাবে পসিবল হয়েছে আমি ওইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিছি, ঠিক আছে? এটার জন্য আপনারা কোম্পানিকে বা ইনস্টিটিউটকে নিয়ে কিছু মনে করেন না। এটা খুবই আর কি কোনো ব্যক্তির দায়ভার কিন্তু কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের উপর পড়ে না আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এটাকে আপনারা নর্মাল ভাবেই নিয়েন। আর আমি চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো দিক দিয়ে লস না হয়। সো এই জন্য আর কি হয়তোবা বারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টাইমটা সেমই আছে, ঠিক আছে? আশা করি আপনারা প্রপার ভাবেই বাকি ফটোশপের বাকি যে 12টা ক্লাস আছে ওগুলো কন্টিনিউ করতে পারবেন। সো ফাইনালি আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল। এর পরবর্তীতে হচ্ছে রবিবার আর যেই লাস্ট যেই আপডেট শিডিউলটা দেওয়া হয়েছে বা যেই লিঙ্কটা দেওয়া হয়েছে, ওই লিঙ্ক থেকে আপনি ক্লাস করবেন, ঠিক আছে? এইচডব্লিউ হচ্ছে আপনাকে আপনার লোগো। অনেক ধন্যবাদ স্যার, আপনি যে আমাদের হারানো বিষয়টা ফিরিয়ে আনছেন অনেক কষ্টের মাধ্যমে, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া। আমার কথা হচ্ছে কাউকে ঠকানো যাবে না, আমার মেইন মোটোই এটা। আমি যেই কাজই করি, আমি কাউকে ঠকানোর চিন্তা ভাবনা মাথার মধ্যে, কেউ ঠকা যাইতেছে বা আমার কারণে যদি কেউ ঠকে, ওই জিনিসটা লাগলে আমি ঠকা যাই, কিন্তু আমার হচ্ছে আমি কাউকে ঠকানোটা পছন্দ করি না। এটা আমার একটা ইয়া আর কি। তো আপনাদের যখন এখানে বিশাল একটা লসের একটা বিষয় চলে আসছে, ওই জিনিসটা হচ্ছে আসলেই আমার কাছে খুব খারাপ লাগছে, যেটা অ্যাকচুয়ালি কোনো লজিক্যাল কাজ হয় নাই। এই জন্য আর কি আমি অফিসে বুঝেই বলছি, অফিসে স্যারও বুঝছে যে স্যার এই বিষয়। তখন বলছে স্যার দেখেন ব্যাচ তো অনেক লেন্দি হয়ে গেছে, এখন কি করা যায়? আমি বলি অন্য ব্যাচের সাথে মার্চ করে দেই, ওনাদের যদি টাইমে অ্যাডজাস্ট হয় তাহলে অন্য ব্যাচে অ্যাডজাস্ট করে দিই। তখন বলে স্যার তাহলে এটা আপনি হ্যান্ডেল করেন, যদি আপনার কাছে সময় থাকে, আপনি যদি ওইভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনি করে নেন। দেন আমি কিন্তু আপনাদেরকে 311-তে শিফট করতে বললাম, আপনারা করবেন না। 311-কে আপনাদের এখানে শিফট করতে বললাম, তারাও করবে না। সো এখন পরবর্তীতে যেটা করলাম, ঠিক আছে তাহলে 316 ফটোশপের ক্লাস শুরু হবে, আপনাদের একটা ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, তো একটা ক্লাস আপনারা প্রয়োজনে করেন, সমস্যা নাই।
এই যে আপনাদের কিন্তু টানা 3টা ক্লাস হইতেছে, গতকালকে হইছে ফটোশপের ক্লাস, আজকে হইলো ইলাস্ট্রেটর, আগামীকাল আবার ফটোশপ, এর নেক্সট উইক থেকে আবার সব ক্লিয়ার। একদিন নাইলে কষ্ট নিলাম আমরা একটু, কি বলেন? এতে কোনো সমস্যা নাই, এই হ্যালো আর কি। জি, হ্যালো। ভাইয়া, ওই ভেক্টর ট্রেসিং করে যেগুলো আমরা আহ, ছবি পোস্ট করছি এখন, হ্যাঁ, এগুলো কি আমরা কন্ট্রিবিউশন মার্কেটে দিতে না, পারবো? দিতে পারবেন না। ভেক্টর ট্রেসিংটা এরকম হবে, ধরেন আপনি একটা গাড়ির ছবি নিছেন, আপনি এমন কিছু ক্যারেক্টার নিছেন যেই ক্যারেক্টারের উপর কোনো কপিরাইট নাই, আপনি যখন টম এন্ড জেরির কোনো ক্যারেক্টার আপনি ফ্রি পিকে বা কোনো কন্ট্রিবিউশন মার্কেটে আপলোড দিবেন, ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট থেকে ওটা রিমুভ করে দেওয়া হবে, কারণ এটা কপিরাইট ইস্যুতে আসবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি গাড়ি ইলাস্ট্রেশন করেন, আপনি হচ্ছে ধরেন নিজে নিজে কার্টুন বানান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কারো রেডি করাটা দিতে পারবেন না, ওই ইমেজ কেও ট্রেস করে দিতে পারবেন না, সম্ভব না, সমস্যা আছে। আপনারা এই ভেক্টর ট্রেসিং এর জন্য বা এটার জন্য একটা ইউটিউব চ্যানেল সার্চ করতে পারেন, আপনারা একটু দেখেন, সেটার নাম হচ্ছে ডম ডিজাইন, DOM ডিজাইন। এটা সার্চ করে দেখেন, মাথা ঘুরে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতেছি, এন্ড ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবার ইয়া হবে, সবাই জয়েন হয়ে যান। ঠিক আছে? এন্ড আমি হচ্ছে আপনাদের এই শিডিউলটা ডিলিট করে দিব। ঠিক আছে? ভাইয়া, হোমওয়ার্ক তো আর দরকার নাই। হোমওয়ার্কটা আর নাই, আপনারা হচ্ছে লোগো নিয়ে রিসার্চ করবেন, এখন হচ্ছে ফটোশপ নিয়ে আবার আপনাদের হোমওয়ার্ক শুরু হবে। ফটোশপে কিন্তু আপনাদের হোমওয়ার্ক ছিল, ফটোশপে কোনো হোমওয়ার্ক ছিল? না, ছিল না, ছিল না, ফটোশপে ছিল না, ছিল না। ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ ছিল না, তো সমস্যা না, আপনারা নেক্সট ক্লাস থেকে আবার ফটোশপের হোমওয়ার্ক পাবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।